হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা লাইভে। একটু লেট হয়ে গেল, তাই না? লেটটা আসলে আমার হয় নাই। আমরা তখন অন্য একটা গ্রুপে ক্লাস নিচ্ছিলাম। যাই হোক, পরে বুঝতে পারলাম যে এটা আসলে অন্য অন্য গ্রুপ। থ্যাংক ইউ। ওকে, সো 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 সবাই চলে আসো, সবাই চলে আসো। আজকে আমরা পড়ব সংবিধান। সংবিধান সবাইকে মেনশন করে দাও, সবাইকে মেনশন করে দাও যারা যারা আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চলে আসছো। তাবাসসুম, ঐশী, রিফা, সঞ্জিদা, ফারজানা, আনিসামিয়া, অধরা, অপসরা, জান্নাতুল ফেরদৌস, মায়া, জিনিয়া, জিমি, রিমঝিম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো জানাও। সবাই চলে আসো। অনেকদিন কি বলে না, কয়েকদিন আগে তো ক্লাস নিলাম। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে তো প্রায় ক্লাস নেই। হ্যাঁ, আদাব। হ্যাঁ, সবাইকে মেনশন করে দাও, সবাইকে মেনশন করে দাও। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? সাংস্কৃতিক আন্দোলন পড়ছিলাম, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সংবিধান। আজকে টপিকটা হচ্ছে সংবিধান নিয়ে। সংবিধান। হ্যাঁ হ্যাঁ, মেনশন করে দাও। অন্য সময় তো খুব মেনশন করো সবাইকে, একদম পুরো আমাকে সহ। একদম অফিসের মানে কাউকে তো বাদ রাখো না। একটা মেয়েকে দেখছিলাম যে ও 40-50 জনকে একসাথে মেনশন করে। কেমনে ভাই, এত নাম মনে রাখে কেমনে? কেমনে পসিবল? এই যে এখন আবার আমারে মেনশন করছে রিফা সঞ্জিদা। মানে আমি ক্লাস করাইতেছি, সে উজ্জ্বল আমাকে, ইজাজ, ইজাজ ভাই, ফখরুল হাসান ফাহাদ সব, ওই যে মহসিন পাটোয়ারি। না ঠিক আছে। আর কাউকে বাদ রাখছো? রিফা আর কাউকে বাদ রাখছো? পিডিএফ দিয়ে পড়তে ভালো লাগে না কেন? কিভাবে ভালো লাগে? ওকে ওকে, আচ্ছা। সো সবাই চলে আসো, আমি ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর হচ্ছে সংবিধান খুব বেশি কঠিন কিছু না। সংবিধান এগুলো তোমরা জানো যে সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমি বলছিলাম। এখন আমরা যে কয়েকটা ক্লাস, মানে এখন আমরা এই সময় যে ক্লাসগুলো নিব, হ্যাঁ, এখন যে ক্লাসগুলো নিব সবগুলা ক্লাসই খুব গুরুত্বপূর্ণ। কারণ গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে আমরা নিয়ে আসতেছি, যেগুলো একদম মানে হচ্ছে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন মিস হয় না, সেগুলো আমরা এখন আগে আগে নিয়ে আসতেছি। সো কোনো সমস্যা নাই, এগুলো আমরা এখন আগে আগে নিয়ে আসতেছি। ওকে, দেখো, বেসিক তথ্যটা একটু দেখতে হবে আমাদের। বেসিক তথ্য কি? সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন। ঠিক আছে, সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন। এটা আমরা জানি যে সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। অর্থাৎ তুমি যদি বাংলাদেশে থেকে তুমি যদি কোনো অপরাধ করো, যে কোনো অপরাধ করো, হোক সেটা ফৌজদারি, হোক সেটা দেওয়ানি, হোক সেটা চুরি, মামলা, কাউকে ছেকা দেওয়া প্রেমে, হ্যাঁ, এটা তো অবশ্যই কোনো আইন নাই। যাই হোক, যাই করো, এই সমস্ত যাই করো, এটার বিচারটা কে করবে? বিচারটা করবে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট কি দেখে বিচার করবে? শুধু সুপ্রিম কোর্ট না, মানে কোর্ট বিচার করবে, আদালত বিচার করবে। আদালত কি দেখে বিচার করবে? আদালত বিচার করার জন্য তো একটা জিনিস লাগবে, যে আমি এই জিনিসটা দেখে এই শাস্তির জন্য, সরি, এই মানে হচ্ছে এই অপকর্মটার জন্য আমি এই শাস্তিটা দিব। তাহলে সেই জিনিসটা কি? সেটাই হচ্ছে সংবিধান। সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন, যে আইনটা দেখে সকল আদালতে বিচার কার্য এটা সেটা করা হয়, এটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। ঠিক আছে, ওকে। তো সংবিধান দুই প্রকার, কি কি দেখো, সংবিধানকে আবার দুই প্রকার, দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কি? পরিবর্তনের দিক থেকে একটা হচ্ছে সুপরিবর্তনীয়, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় মানে কি? সুপরিবর্তনীয় মানে হচ্ছে তুমি চাইলেই সেটা পরিবর্তন করে ফেলতে পারবা। তোমার মনে হয়েছে যে, মনে করো তুমি প্রধানমন্ত্রী, হ্যাঁ, তুমি এখন মনে হইলো আরে দেশে পড়ালেখা লাইকে কি লাভ, পড়ালেখা বাদ দিয়ে দিই, কি পোলাপাইন্ডে এত প্যারা দিয়া লাভ আছে, পড়ালেখা উড়িয়ে দিলাম। এই এটা হচ্ছে সুপরিবর্তনীয়, তুমি চাইছই, চেঞ্জ হয়ে গেছে। আর দুষ্পরিবর্তনে কি? তোমার মনে হইলো যে এটা নরসিংদীর কলা ছুললাম আর খেয়ে ফেললাম, না রে ভাই, এটা চেঞ্জ করার জন্য তোমাকে কি করতে হবে? চেঞ্জ করার জন্য তোমার 3/2 অংশের মানে হচ্ছে আইন পরিষদে যতজন মানুষ আছে তাদের 3/2 অংশ মানুষের সম্মতি নেওয়া লাগবে। ঠিক আছে, তো যখন সম্মতি দিবে তখন এটা চেঞ্জ হওয়া যাবে। ঠিক আছে, তখন এটা চেঞ্জ করা যাবে।
ওকে, এটা মাত্রই ক্লাস শুরু হয়েছে। এই যে আমরা মাত্র 2টা তথ্যই জানতে পারলাম, ঠিক আছে? তাহলে এবার তোমরা আমাকে বলো যে বাংলাদেশের সংবিধান কি সুপরিবর্তনীয় নাকি দুষ্পরিবর্তনীয়? এগুলো তোমরা পড়ে আসছো আমি জানি। এবার তোমরা আমাকে বলো যে বাংলাদেশের সংবিধান কি সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? তানজিন বলছে ইস যদি এমন হইতো। দেন ভাইয়া উঠে দেন পড়ালেখা। হ্যাঁ, সংবিধান 2 প্রকার। বাংলাদেশের সংবিধান কোনটা তাহলে তোমরা বলো, তারপর আমি বলতেছি। লেখার ভিত্তিতে আবার সংবিধান 2 প্রকার, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। যেমন লিখিত বাংলাদেশ, তো তোমার লিখিতগুলো জানা লাগবে না, তোমার জানা লাগবে অলিখিত কোনগুলা, কারণ অলিখিতগুলা জানলেই তুমি লিখিত জানতে পারবা, ঠিক আছে? যেমন দেখো অলিখিত কি কি আছে, এই যে এগুলাকে তুমি কিভাবে মনে রাখবা? অনেকবার টেকনিকটা দেখাইছি, আবার দেখাই দেই। স্প্যান টেকনিকটা মনে রাখার উপায় হচ্ছে স্পেন। স্পেন মানে কি? ইতে হচ্ছে ভাইয়া ইংল্যান্ড, তারপর হচ্ছে এস্টে হচ্ছে সৌদি আরব। তারপরে এই যে পিতে কি? পিতে ভাইয়া হচ্ছে এসপি, এই দুইটা দিয়ে, এসপি দিয়ে হচ্ছে স্পেন নিজেই, ঠিক আছে? স্পেন দিয়ে স্পেন। তারপর এনতে ভাইয়া কি? এনতে হচ্ছে নিউজিল্যান্ড। আরেকটা আছে সেটা হচ্ছে ইসরায়েল। এই 5টা, ঠিক আছে? স্পেনের 4টা আর এখানে ইসরায়েল, এই 5টা হচ্ছে সংবিধানের, মানে ওদের হচ্ছে অলিখিত সংবিধান। সংবিধান যে নাই ব্যাপারটা এমন না, অনেকে বলে নাই, বাট অলিখিত। সংবিধান ছাড়া তো আসলে কোনো দেশ চলতে পারে না, বাট ব্যাপারটা হচ্ছে ওদের অলিখিত। যেমন দেখো এই যে ইংল্যান্ড, ওদের আলাদা করে তেমন সংবিধান ওরা ধরে না, ওদের যে প্রথা সেই প্রথা অনুযায়ী ওরা দেশ চালায়, ঠিক আছে? তারপর এরকম আর কি। হ্যাঁ, ইসরায়েল। রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? সঠিক উত্তর কোনটি? 2টা না 3টা? আসলে আমরা অনেকে মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কাটা সহ করছে, এটা অনেক বইতে দেওয়া আছে, বাট আসলে উনি শ্রীলঙ্কাটা করে নাই, ঠিক আছে? উনি আসলে শ্রীলঙ্কাটা করে নাই, উনি বাংলাদেশ আর ভারত এই 2টা করছে, ঠিক আছে? উনি 2টাই করছে। আচ্ছা, তারপর আসো তাহলে এই যে 5টা ছাড়া বাকি সবগুলোই কি লিখিত, সহজ, ঠিক আছে? তারপর আসো পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কাদের? ভারতের। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। ওদের কয়টা অনুচ্ছেদ? ওদের অনুচ্ছেদ হচ্ছে 448টা। আচ্ছা, এটা বলে দিই, বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে? কারণ বাংলাদেশ সংবিধান চাইলেই চেঞ্জ করা যায় না। এখন পর্যন্ত কয়বার চেঞ্জ হয়েছে? মাত্র 17 বার, ঠিক আছে? না হলে মনে করো বাংলাদেশের যে নিয়ম, মনে করো যে সরকার আসতো চাইলেই চেঞ্জ করে দিত, ঠিক আছে? আইসি মনে করো চেঞ্জ করে দিত। তারপর পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে 448টা ভারতের, ঠিক আছে? মনে রাখবা কিভাবে, যে ভারতের হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা, আবার ভারতের সবচেয়ে বেশি সংবিধান অনুচ্ছেদ, ঠিক আছে? আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের মাত্র 7টা, ওদের সংবিধানের অনুচ্ছেদ মাত্র 7টা। আর এই প্রশ্নটা আসে, সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক কে? সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। দেখো সংবিধান প্রণয়ন করে কে? সংবিধান প্রণয়ন করে হচ্ছে আইন বিভাগ, যারা জাতীয় সংসদে বসে সবাই মিলে, তারা হচ্ছে আইন বিভাগ। সেই আইন বিভাগ সংবিধান প্রণয়ন করে, সংবিধান তৈরি করে, সংবিধান সংশোধন করে, সংবিধানে কোনো কিছু সংযোজন করা লাগলে সেটা করে, কোনো কিছু বাদ দেওয়া লাগলে বাদ দেয়। বাট সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট ওইটা দেখে দেখে, মানে এখানে এটা দেখে দেখে তারা হচ্ছে মানে ইয়ে করে যে হচ্ছে এইভাবে বিচার কার্য করা যায়, বা সংবিধান দেখে দেখে তারা আসলে সবকিছু করে। এই জন্য সংবিধানের অভিভাবক ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? বা সংবিধানে মনে করে যদি এমন কিছু আসে যেটা আসলে বিচার কার্যের সাথে যায় না, হ্যাঁ, এরকম কোনো কিছু চেঞ্জ করা লাগলে তারা আসলে এই জিনিসগুলো দেখে। ওকে, তারপর জানা ভাই, এই তো। এবার আসো, আমরা তো সংবিধানের বেসিক জিনিসগুলো জানলাম, এবার সংবিধান তৈরির ইতিহাসটা আমাদের জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। তো সংবিধান তৈরির ইতিহাসটা কি? সংবিধান তৈরির ইতিহাস হচ্ছে দেখো গণপরিষদ। গণপরিষদ কেন আসলো? গণপরিষদ হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম আইন পরিষদ। এখন অনেকেই গণপরিষদ কি এটা বুঝে না। ভাই, গণপরিষদ মানে হচ্ছে
গণপরিষদ গঠিত হয় সংবিধান তৈরি করার জন্য। অর্থাৎ তুমি মনে করো এই যে আমরা 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছি, স্বাধীন হয়েই কি আমরা বলছি, স্বাধীন হওয়ার সময় কিন্তু আমাদের দেশটা ছিল রাষ্ট্রপতি শাসিত দেশ। যেমন রাষ্ট্রপ্রধান কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাসিত দেশ ছিল। কিন্তু দেশ যখন স্বাধীন হয়ে গেল তারপরে কিন্তু আমরা বলতে চাইছি যে আসলে আমরা কিভাবে দেশ চালাবো। যেমন দেখো 1971 সালের 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসলো। তারপর 10 জানুয়ারি পরে 11 জানুয়ারি এসেই কিন্তু তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে দিলেন। এবং অস্থায়ী সংবিধান আদেশ মানে কি, যেহেতু আমাদের কোনো সংবিধান নাই সেজন্য আমরা আপাতত একটা সংবিধান মুখে মুখে যেটা প্রচলিত সেইভাবে দেশটা চালাবো। এবং এটা করেই তিনি কি করলেন, এটা করেই তিনি হচ্ছে রাষ্ট্রপতি থেকে ইস্তফা দিয়ে তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেলেন অনির্বাচিতভাবে বা অসাংবিধানিকভাবে। মানে তখনও তো এটা সংবিধান হয় নাই বা হচ্ছে মানে সংবিধান তখন হয়ই নাই, তো ওইটা হচ্ছে মানে কোন একটা নিয়মতান্ত্রিকের বাইরে তিনি জাস্ট হয়ে রয়েছেন, এটাই। ঠিক আছে, ওকে, কোনো কনফিউশন আছে? ইনি কি আমাদের নতুন ভাইয়া? আরেকজন লেখছে পৃথিবীতে নতুন নাকি? আল্লাহ, মানে ইয়ে করে। ভাই রে ভাই, ভাইয়া বর্তমানে জনসংখ্যায় বিশ্বের প্রথম দেশ কি ভারত? বিশ্বের প্রথম দেশ না, হ্যাঁ মানে শীর্ষ দেশ, মানে 1 নম্বরে আছে। সবচেয়ে বেশি জনসংখ্যা এখন ভারতের, ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে চায়নার। ওকে, তারপর আসো, তাহলে গণপরিষদটা মেনলি কেন তৈরি হয়? সংবিধান তৈরি করার জন্য। ওই যে তোমার জাতীয় সংসদ এখন আমরা যেটা দেখি এটাই মেনলি গণপরিষদের মতোই, জাস্ট এটাকে বলা হয় গণপরিষদ। সংবিধান তৈরি হয়ে গেলে এটা হয়ে যায় জাতীয় সংসদ বা পার্লামেন্ট। ওকে, সো এই সদস্যের সংবিধানের এই গণপরিষদের সদস্য কয়জন ছিল? 403 জন। প্রথমে তো অনেকেই ছিল, ওই যে একটা কথা আছে না, ছিল তো অনেকেই, হ্যাঁ, আসার এই যে দিন চলতে গিয়ে কতজনের পথে হারাইলাম, ব্যাপারটা হয়েছে এমন। হ্যাঁ, ছিল অনেকেই, পরে অনেকে হচ্ছে 400 কতজন, 469 জন ছিল, 469 জন ছিল। তার মধ্যে হচ্ছে 66 জন বিভিন্ন ভাবে, কেউ কেউ মনে করো মুক্তিযুদ্ধে মারা গেছে। এই 469 জন কারা? এই 469 জন হচ্ছে ওই যে মনে করো হচ্ছে 300 জন আর 300 জন আর হচ্ছে কয়জন, 169 জন। কিভাবে? ওরা হচ্ছে ওই যে তোমার জাতীয় পরিষদ 1970 সালের সেই 17 ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছে সেখানে মনে করো 300 জন আর 169 জন, টোটাল 469 জন। এই 469 জন মনে করো তখনকার সময় নির্বাচিত ছিল। এবং তারপরে কি হয়েছে, 66 জন মাইনাস গেছে। মুক্তিযুদ্ধের সময় কেউ কেউ মারা গেছে, কেউ কেউ মনে করো হচ্ছে পাকিস্তানের সাথে হাত মিলাইছে, কেউ কেউ বিদেশ চলে গেছে, কেউ কেউ মনে করো হচ্ছে রাজাকার হয়ে গেছে, বাংলাদেশের বিপক্ষে চলে গেছে। এই 66 জন বাদ গিয়ে ছিল আর কতজন? ছিল 403 জন। এই 403 জনকে নিয়েই পরে আমাদের গণপরিষদ তৈরি করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই 403 জন নিয়েই পরবর্তীতে আমাদের এই গণপরিষদ গঠিত হয়েছে। এবং প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী, সেটা জানতে পারো, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপরে গণপরিষদের প্রথম স্পিকার, এটা জানতে হবে, গণপরিষদের প্রথম স্পিকার আর ডেপুটি স্পিকার। এখন ভাইয়া গণপরিষদ আর জাতীয় সংসদ দুইটা তো পার্থক্য বুঝি না, কোনো প্যারা নাই, বুঝতে হবে না, বুঝিয়ে দিতেছি, চলো। এক হচ্ছে গণপরিষদ আর এক হচ্ছে জাতীয় সংসদ। এই দেখো, গণটা কখন হয়? গণপরিষদ হচ্ছে জাতীয় সংসদ, বা আমি তো পরে বুঝবো যে আমার দেশটা আসলে কেমন টাইপের দেশ হবে। এটা কি রাষ্ট্রপতি শাসিত, নাকি মন্ত্রী পরিষদ শাসিত, নাকি হচ্ছে তোমার সেনাবাহিনী শাসিত, এমন দেশ হবে। বাট তার আগে আমার কি জানতে হবে? তার আগে তো আমার গণপরিষদটা করতে হবে, আগে তো সংবিধান তৈরি করতে হবে, তারপর না আমি সংবিধানে দেখবো যে আমার দেশটা আসলে কেমন হবে, তাই না? তো গণপরিষদ হচ্ছে সংবিধান তৈরি করার আগে। এখানে হচ্ছে কে কে ছিল? এখানে প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ, শাহ আব্দুল হামিদ। আর তারপরে ডেপুটি স্পিকার ছিল হচ্ছে মোহাম্মদ উল্লাহ, ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। পরে যখন মনে করো আমাদের সংবিধান তৈরি হয়ে গেছে, এখন সংবিধান তো তৈরি করে বলছে আচ্ছা ঠিক আছে, আমরা তো একটা গণতান্ত্রিক দেশ, আমরা তো একটা, তাহলে কি হব? আমরা মন্ত্রী পরিষদ শাসিত দেশ হব। তার মানে মন্ত্রীদের প্রধানকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশ চালাবেন, ঠিক আছে?
তো যখন মনে করো জাতীয় সংসদে চলে আসছি, তখন খুব সম্ভবত এই শাহ আব্দুল হামিদ হয়তো মারা গেছেন বা তিনি এই পদ থেকে ইস্তফা নিছেন, ঠিক আছে, আমি খুব শিওর না, তবে একটা তথ্যসূত্র দেখছি উনি মারা গেছেন, ঠিক আছে, বাট এটা আমি এখনো ক্লিয়ার না, উনি খুব সম্ভবত মারা গেছেন। তো মারা যাওয়ার কারণে উনি গণপরিষদে ছিলেন, কিন্তু জাতীয় সংসদ যখন হয়, যখন দেশ স্বাধীন মানে যখন সংবিধান হয়েই গেছে, তখন আর উনি হয়তো বেঁচে ছিলেন না। এই জন্য এই যে ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ, তিনি হয়ে গেছেন জাতীয় সংসদের স্পিকার, স্পিকার মোহাম্মদুল্লাহ, আর ডেপুটি স্পিকার হিসেবে আসছে বায়তুল্লাহ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে গণপরিষদের প্রথম স্পিকার কে, তাহলে সেটা হবে শাহ আব্দুল হামিদ। আর যদি বলা হয় জাতীয় সংসদের প্রথম স্পিকার কে, সেটা হবে মোহাম্মদুল্লাহ। আর যদি কিছুই বলা না হয়, যদি বলা হয় যে আমাদের প্রথম, আচ্ছা এটা তো প্রথম এমনি আসে না, যে জাতীয় সংসদের জাতীয় সংসদ বললে তো নরমালি ইয়েই আসে, তোমার হচ্ছে অধিবেশন প্রথম। আচ্ছা যদি শুধু বলা হয় যে গণপরিষদ, তাহলে তো হবে শাহ আব্দুল হামিদ, আর হচ্ছে ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ, আর জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ। এইভাবেই নরমালি পরীক্ষায় আসে, ঠিক আছে, এইভাবেই পরীক্ষায় আসে গণপরিষদ। আর যদি বলা হয় শুধু প্রথম অধিবেশনের স্পিকার ছিল কে, যদি বলা হয় প্রথম অধিবেশনের স্পিকার ছিল কে, এরকম একটা প্রশ্ন আছে যে প্রথম অধিবেশনের স্পিকার কে ছিল, তাহলে প্রথম অধিবেশন বললে শাহ আব্দুল হামিদই দিবা, যদি অপশনে থাকে শাহ আব্দুল হামিদ, অপশনে থাকলে শাহ আব্দুল হামিদই হবে প্রথম অধিবেশন বললে। বুঝতে পারছো? ওকে, আশা করি ক্লিয়ার। এই ক্লিয়ার কিনা বাচ্চারা, বলো ক্লিয়ার কিনা। অবশ্য তোমরা তো বাচ্চা না, এক একজন মনে হয় যে মানে অগ্নুৎপাত, ভাই রে ভাই, কি বলবো, ভয়ে আছি তোমাদের নিয়ে, খুব ভয়ে আছি, বিশ্বাস করো তোমাদের নিয়ে খুব ভয়ে আছি, কখন যে তোমরা কি করে ফেলো, ভয় লাগে তোমাদের নিয়ে। আচ্ছা, তারপর সংবিধান রচনা কমিটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো সংবিধান রচনা কমিটি, তো সংবিধান রচনা কমিটি কারা, যাদের হচ্ছে এই গণপরিষদ থেকেই মনে করো তাদেরকে আনা হয়েছে, যে ওইখানে 403 জন ছিল, ওই 403 জন থেকেই 34 জনকে নিয়ে করা হয়েছে। তো মোট সদস্য ছিল কতজন? 34 জন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কমিটির প্রধান ডক্টর কামাল, খুবই গুরুত্বপূর্ণ, একমাত্র নারী সদস্য, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর বিরোধী দলীয় সদস্য একটু কম গুরুত্বপূর্ণ, এই সুরঞ্জিত সেনগুপ্ত একমাত্র তিনি বিরোধী দলীয় সদস্য ছিল, যিনি হচ্ছে এই সংবিধান রচনা কমিটিতে ছিল। আর বাকি 33 জনই আওয়ামী লীগ, 33 জনই আওয়ামী লীগ, শুধুমাত্র একজন ছিল এই বিরোধী দলীয়, এই সুরঞ্জিত সেনগুপ্ত। হ্যাঁ, আর এটাও গুরুত্বপূর্ণ যে সংবিধান রচনা, আমাদের যে সংবিধান তৈরি হয়েছে, এটাকে অনুবাদ করেন কে? এটাতে অনুবাদ করেন আনিসুজ্জামান। ওই যে তৎকালীন সময় হচ্ছে ছিল জাতীয় অধ্যাপক ছিল আনিসুজ্জামান, তিনি মারা গেছিল 2020, হ্যাঁ 2000, খুব সম্ভবত 2020 সালে মারা গেছে। ওই আনিসুজ্জামান হচ্ছে এটার অনুবাদ করেন। আর সংবিধানের হস্তলেখক, মানে যে হাতে লেখছে সংবিধানের হস্তলেখক, এটা হচ্ছে আব্দুর রউফ। সংবিধানের হস্তলেখক কে? আব্দুর রউফ। মাইকের কি হয়েছে? আমার এখানে কি সাউন্ড খুব বেশি যাচ্ছে নাকি? যেহেতু আমি নিজে শুনি তো মাইকের, আচ্ছা সাউন্ড অনেক বেশি, তাই না? হ্যাঁ, একটু সাউন্ড কমায় রাখো তোমরা তাহলে। আমার ভয়েস আসলে অনেক বেশি এমনিতেই। ছোটবেলায় আমি অনেক মানে আস্তে আস্তে কথা বলতাম, আমার কথা নাকি শুনতোই না। তারপর থেকে আমি ট্রেনিং নিলাম, ঠিক আছে আমার কথা যেহেতু শোনেন না, আমি অন্তকে চিল্লে কথা বলবো। এরপর থেকে আমার বয়স হয়ে গেছে মাইক, ঠিক আছে, আমার বয়স হয়ে গেছে মাইক। এখন মানে মাঝে মাঝে আমাকে অনেকে রাজহাঁস ডাকে, রাজহাঁস না মানে মাইক ডাকে, বা যে রাজহাঁসের বয়স একটু উঁচু না, তো ওইটা আর কি ঠিক আছে, আমার বয়স একটু উঁচু জানি আমি। তারপর আব্দুর রউফ, সংবিধানের হস্তলেখক আব্দুর রউফ, মূল পাণ্ডুলিপি জাতীয় জাদুঘরে, বর্তমানে মূল পাণ্ডুলিপি হচ্ছে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে, ঠিক আছে। মানে হস্তলেখক মানে হচ্ছে হাতে লেখে। আর সংবিধানের অঙ্গসজ্জা করেন হচ্ছে জয়নুল আবেদিন ও শিল্পী হাসেম, ঠিক আছে, জয়নুল আবেদিন ও শিল্পী হাসেম। এখন অনেকে আবার এটা বুঝে না অঙ্গসজ্জা কি, হ্যাঁ এটা আরো আগেও বলছিলাম একবার। তো যারা বুঝো না
যে আসলে সংবিধানের মানে অঙ্গসজ্জাটা আসলে কি। তো অঙ্গসজ্জাটা মেনলি হচ্ছে যেমন ওই যে তোমরা পরীক্ষার খাতায় হচ্ছে যদি আমি দুইটা খাতা আঁকি, একটা হচ্ছে ছেলেদের খাতা, যেমন ছেলেরা কি লেখে 1 নং প্রশ্নের উত্তর কোনো মতো লেখা রেখে একটা দাগ দিয়ে ক খ এম লেখা শুরু করে দেয়। আর মেয়েরা কি করে, মেয়েরা 1 নং প্রশ্নের উত্তর শুধু তো না, তারপর এখানে এমন করে, এখানে এমন করে, এখানে এমন করে, এরকম এরকম মানে এরকম ফুল আঁকে, তারপরে এই আঁকে ওই আঁকে এই আঁকে ওই আঁকে, বাবা রে বাবা, এটাই হচ্ছে অঙ্গসজ্জা। ঠিক আছে, আমাদের সংবিধানে এমন অঙ্গসজ্জা আছে। হ্যাঁ, সংবিধানে কিন্তু এমন অঙ্গসজ্জা ছিল। ভারতের সংবিধান অনুচ্ছেদ 395টা না, 395টা না, খুব সম্ভবত 400, আমি যতটুকু জানি 400 এর উপরে যেটা দেখাইলাম। ঠিক আছে, হ্যাঁ। অঙ্গসজ্জা তাহলে কে করছে? অঙ্গসজ্জা করছে হচ্ছে জয়নুল আবেদিন ও শিল্পী হাসেম। মেনলি জয়নুল আবেদিন ছিল। অপশনে জয়নুল আবেদিন থাকলে জয়নুল আবেদিন দাগাবা, যদি জয়নুল আবেদিন না থাকে সেক্ষেত্রে শিল্পী হাসিম দিবা, কারণ উনি ছিল সহশিল্পী। উনি কি ছিল? উনি ছিল সহশিল্পী, মানে জয়নুল আবেদিন পাশাপাশি তিনিও আঁকছিল। ঠিক আছে, এই আর কি। ওকে, হ্যাঁ, তোমাদের এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা এমন করে, একদম পরীক্ষার খাতায়, মানে আমরা ছেলেরা কি করি, লেখার মানে কি লিখবো না লিখবো মাথায় আসে না, তাড়াহুড়ো করে লেখা দিয়ে চলে আসি, আর মেয়েরা বসে বসে ওরে বাবা, না ঠিক আছে, এই জন্য মেয়েরা নাম্বার বেশি পায়। আর আমি একটা সময় এক স্যারের কাছে পড়তাম, ওই স্যার বুঝতো যে কোনটা ছেলের খাতা কোনটা মেয়ের খাতা। উনি বলতো, আমরা এমন ওনাকে ধরতাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো নাম আমরা ঢাইকে রাখলাম, আপনি বলেন এটা ছেলের খাতা না মেয়ের খাতা। উনি লেখা দেখলেই বলে দিতে পারতো এটা ছেলের খাতা এটা মেয়ের খাতা। ওনার অনেক বছরের অভিজ্ঞতা। আচ্ছা আসো, সংবিধানের গুরুত্বপূর্ণ তারিখ। সংবিধানের গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি দেখো? 1972 সাল হচ্ছে 1972, মানে এই যে ঘটনাগুলা এগুলা সব কিসের? 1972 সালের ঘটনা। দেখো প্রথমে হচ্ছে, আচ্ছা প্রথম থেকে যদি আমি যাই, 8 জানুয়ারি 1972 এদিন কি হয়েছে? বঙ্গবন্ধু পাকিস্তানের করাচির মিয়ানওয়ালি কারাগার থেকে মুক্তি পান। বঙ্গবন্ধু মুক্তি পান পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগার থেকে মুক্তি পান কবে? 8 জানুয়ারি। তারপর 8 জানুয়ারি মুক্তি পাইয়া তিনি যান হচ্ছে লন্ডন। লন্ডন থেকে তিনি যান হচ্ছে দিল্লি। দিল্লি থেকে তিনি যান হচ্ছে ঢাকায় 10 তারিখ। ঠিক আছে, তিনি 8 জানুয়ারি ছাড়া পান, ছাড়া পেয়ে তিনি দিল্লি যান, দিল্লি থেকে লন্ডন যান, লন্ডন থেকে দিল্লি, দিল্লি থেকে ঢাকায় আসেন 10 তারিখ বিকেল বেলা। আর 10 তারিখই তার হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 10 জানুয়ারি স্বদেশ লিখে রাখতে পারো, স্বদেশ, এটা তো তোমরা জানো, তোমরা এতটাও বাচ্চা না, এতটা দুধের শিশু না, তোমরা এটা জানো যে 10 জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করা হয়, না ভাইয়া জীবনে এমন পাপ করি নাই। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন করা হয় ভাইয়া ছাড়া পেয়ে লন্ডন কেন যায়, তখন আমাদের ডিরেক্ট কোনো মানে হচ্ছে এরকম ছিল না যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসার ডিরেক্ট কোনো সিস্টেম ছিল না এরোপ্লেনে। এটা আগে লন্ডনে যাইতে হয়, তারপর লন্ডন থেকে বাংলাদেশে ওরকম ছিল কিনা জানি না, বাট তিনি গেছিল, তিনিও ইয়াতে গেছিল, ইন্ডিয়াতে গেছিল, দিল্লিতে যায় তিনি একটু সাক্ষাৎ করে আসছেন, সাক্ষাৎ করে তারপর তিনি বাংলাদেশে আসছেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 10 জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তারপর 11 জানুয়ারিতে এসেই কি করলেন? অস্থায়ী সংবিধান আদেশ জারি, যে আরে আমাদের তো কোনো সংবিধান নাই, তাহলে আমরা একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করি, এখন আমাদের মুখে যা আসবে তাই মনে করো সংবিধান। মোটামুটি একটা সংবিধান তো একটা তো মাথায় আমাদের থাকি, যে আমরা যখন মনে করো কোনো কিছু করি, একটা কাজ করি, তার আগে আমাদের একটা প্ল্যান থাকে না, যে এটা কিন্তু মানে স্থায়ী না, বাট এটা এমন হইতে পারে। তো ওইটাই হচ্ছে অস্থায়ী সংবিধানাদের জারি। আর অস্থায়ী সংবিধানাদের জারি কে দিছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তৎকালীন সময়ে তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিল। এটা দেওয়ার পরে উনি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা নেন। ঠিক আছে, আর রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা নেওয়ার পরপরই উনি হচ্ছে কি করছেন? রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা নেওয়ার পরপরই উনি হচ্ছে এই রাষ্ট্রপতি পদটা দিয়ে দিছে আবু সাইদ চৌধুরীকে, আর উনি হচ্ছে অস্থায়ী পিএম ছিল, প্রাইম মিনিস্টার ছিল। ঠিক আছে, তারপর এই যে 23 মার্চ, এই 23 মার্চ ছিল পাকিস্তানের জাতীয় দিবস, আর সেই দিবসেই গণপরিষদ আদেশ জারি করে। গণপরিষদ আদেশ জারি কি? যে ওই যে 403 জনকে নিয়ে আমরা একটা
সেমিনার বসবো এবং বসে সেখানে আমাদের দেশ পরবর্তীতে কিভাবে চলবে, কি করব না করব সেই পরিকল্পনা আমরা করব। ঠিক আছে, 23 মার্চ হচ্ছে গণপরিষদ আদেশ জারি। আর 10 এপ্রিল কি হয়? 10 এপ্রিল হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন হয়। আর 11 এপ্রিল সংবিধান কমিটি গঠন, এটা বেশি গুরুত্বপূর্ণ। 11 এপ্রিল সংবিধান কমিটি গঠন হয়। তারপর 12 অক্টোবর, এটা তো পরীক্ষা আসছে, এটা বিসিএস আসছে, ঢাবিতে আসছিল কিনা যায় না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। 12 অক্টোবর কি হয়েছে? সংবিধান কমিটির খসড়া সংবিধান উত্থাপিত। খসড়া কি? খসড়া ওই যে মনে করো যে আমরা কোনো কিছু করার আগে একবার লিখি না, ওই যে বিভিন্ন মুভিতে দেখো না যে একটা মেয়ে যখন একটা ছেলের প্রেমে পড়ে তখন মানে কি, বা একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে তখন কি করে, আইরে লিখতে মানে তার জন্য একটা পেজ লেখে মনে হয় দূর ভালো হয় নাই, তারপর এটা ফালায় দেয়, তারপর আরেকটা লেখে, এমন করতে করতে দেখা যায় পুরা রোম ওই মানে হচ্ছে ওই পৃষ্ঠা যেগুলো সে ফালায় দিছে ওগুলাতে ভুইরা যায়। এইগুলাই হচ্ছে খসড়া সংবিধান। ঠিক আছে, এগুলাই হচ্ছে খসড়া সংবিধান, মানে সে হচ্ছে ফাইনাল, যেটা সে পাঠাবে সেটা হচ্ছে ফাইনাল, তার আগে সেই যে যত লেখা ট্রাই করলো এগুলাই হচ্ছে খসড়া। এইটা হচ্ছে খসড়া ভালোবাসা আর এটা হচ্ছে খসড়া সংবিধান। ঠিক আছে, এটা হচ্ছে কি খসড়া সংবিধান। তাহলে সংবিধান কমিটির খসড়া সংবিধান বুঝতে পারছো আশা করি, যে সংবিধান তৈরির আগে সংবিধান মানে তার আগে একটা তো ফাইনাল করবে, ফাইনাল করার আগে যে মনে চিন্তা ভাবনা যে দেখেন আমরা তো এটা করলাম, এখন আপনারা বলেন যে এখানে কোনো কিছু বাদ দিতে হবে কিনা, কোনো কিছু অ্যাড করতে হবে কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে খসড়া সংবিধান উত্থাপন করা হয়েছে কবে? 12 অক্টোবর। এবং বাংলাদেশের সংবিধান আছে দুইটা জায়গা থেকে, বিবি, সংক্ষেপে এটাকে আমি বলি বিবি, মানে হচ্ছে ব্রিটেন আর হচ্ছে ভারত, এই দুই জায়গার। এখন আবার বলবা ভাইয়া ব্রিটেনে তো ইয়েই নাই, সংবিধানই নাই। না ভাই, সংবিধান নাই বলতে ব্যাপারটা হচ্ছে ওরা কেমনে দেশ চালায়, ওরা কেমনে কি করে, এটা দেখে আসছে মেনলি, এটা দেখে এসে তারপর ওই অনুযায়ী আর হচ্ছে ভারতের সংবিধান, এই দুইটা মিলিয়ে আমাদের সংবিধানটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, রেহনুমা মারিয়া বলছে শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? না, তোমাদের জন্য ভালো ভালো উদাহরণ দিতেও পারতেছি না। ভাইয়া মনে হয় লাভ নিয়ে পিএইচডি করছে। আরে ভাই, এটা পিএইচডি করার কি আছে? এটা তো তোমরা মুভিতে দেখো। মানে আমি যদি নর্মালি তোমাদের বলতাম যে খসড়া সংবিধান এমন এমন, মনে থাকতো না। এখন মনে করো মুভিতেও যদি তুমি দেখো, ভাই আমি চাচ্ছি জিকেটারে তোমার এমন ভাবে তোমার জীবনের সাথে মানে ওতপ্রোত ভাবে জড়িত করে ফেলতে যে তুমি একটা জিনিস দেখলে তোমার মনে পড়বে আরে জোবাইর ভাই তো বলছিল এটা। এখন যদি তুমি মুভিতে যাই দেখো এমন, বা তোমার আশেপাশে কোনো বন্ধু বান্ধবী যদি এমন করে, তাহলে তুমি বলতে পারবা তোর এটা কি খসড়া ভালোবাসা? ঠিক আছে, এখন মুভিতে দেখবা, অনেক মুভিতে এমন হয়। ঠিক আছে, সো ওই জিনিসটার সাথে তুমি এটা রিলেট করে ফেলতে পারবা। আর রিলেট করা মানে কি? রিলেট করা মানে ওই জিনিসটা তুমি সহজে ভুলবা না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 4 নভেম্বর খসড়া সংবিধান সংসদে গৃহীত। এই যে খসড়া সংবিধানটা উত্থাপিত করা হয়েছে 12 অক্টোবর, আর সেটা সংসদে গৃহীত করা হয়েছে 4 নভেম্বর। আর এই জন্যই 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। এটা তো মানে খুবই মানে এটার উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই যে সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঠিক আছে, মানে এই দিনই হচ্ছে বর্ষা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম সংবিধান সবই ঠিকঠাক আছে, এখন আর কোনো কিছু করতে হবে না, আমরা এটাই ফাইনাল করলাম। এটাই হচ্ছে 4 নভেম্বর সংবিধান দিবস। আর তারা চাইলে কিন্তু 4 নভেম্বরই সংবিধানটাকে কার্যকর করে দিতে পারে, কিন্তু করে নাই। কেন করে নাই? তারা ভাবছে যে আরে 16 ডিসেম্বর সামনে একটা দিন আছে, আমাদের মুক্তির, আমাদের স্বাধীন হওয়ার 1 বছর পূর্তি, সেই উপলক্ষে আমরা কি করব? সেই উপলক্ষে আমরা হচ্ছে 16 ডিসেম্বর আমরা হচ্ছে সেই বিলটা, সেই খসড়া সংবিধানটাকে আমরা যেটা কি হয়েছে গৃহীত হয়েছে সেটাকে আমরা কার্যকর করব। মানে ওই দিন থেকে সংবিধান অনুযায়ী সকল কার্যকলাপ হবে। যেমন আমরা এমন করি না যে ভাই আহা আহা এমন আটকে আছে কেন, আটকে গেল কেন, এ জীবন কেন আটকে যায়? উজ্জ্বল স্যার, আমি আটকে গেছি, আমার জীবন আটকে গেছে ক্লাসে। সেটা জানি না, বাট আটকে গেছি। কি অবস্থা, এমনি কেউ আটকায়? আর একটু ভালো পজিশনে আটকাইলেও তো হইতো।
যেমনে করে হা করে আছি আহা Oh, great. That's nice. সস ডান না ঠিক আছে মুখে মশা অলরেডি চলে গেছে ওকে চলে আসছি আমাদের জীবন আবার আবার আলোকিত হয়ে গেল হ্যাঁ অবশ্যই দিতে পারবো কেন দিতে পারবো না কিন্তু কেমনে ইন করে সেটা তো জানি না এভাবে না হয়েছে ওকে বাহ ওকে এখন তো দেখতে পাচ্ছ তাই না কথা বলা এখন তো দেখতে পাচ্ছ হোপফুলি এখন দেখতে পাচ্ছ ওকে আসো তো যেটা হইছে সেটা হচ্ছে খসড়া যেমন ওই যে সংশোধিত যেমন আমরা বলি না যে একটা রুটিন করি আমরা কি করি একটা রুটিন করি যে আচ্ছা আজকে থেকে রুটিনটা করলাম কালকে থেকে পড়া শুরু করব হ্যাঁ তারপরে আচ্ছা ঠিক আছে আজকে রুটিনটা করি 2 দিন পর থেকে পড়া শুরু করব তারপরে আবার অনেকে বলি যে হারে নামাজ পড়া তো হইতেছে না কালকে থেকে নামাজ শুরু করব এই যে মনে করো যে মাথায় আসছে কিন্তু জিনিসটা শুরু করব পরে থেকে এটাই হচ্ছে এই যে কার্যকর মানে যেদিন থেকে কাজ শুরু করব কিন্তু গৃহীত হয়েছে কবে 4 নভেম্বর কিন্তু এটা কার্যকর হয়েছে কবে থেকে 16 ডিসেম্বর 1972 থেকে ঠিক আছে 16 ডিসেম্বর 1972 ওকে তাহলে বুঝতে পারছো এখানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে 11 ইম্পর্টেন্ট 23 ইম্পর্টেন্ট তারপরে 11 এপ্রিল ইম্পর্টেন্ট 12/4 এই কয়টা ইম্পর্টেন্ট এই 5টা ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে তারপরে হচ্ছে সংখ্যায় সংখ্যায় সংবিধান সংখ্যায় সংখ্যায় সংবিধানটা আমরা একটু দেখি সংখ্যায় সংখ্যায় সংবিধান চলো দেখি যে সংবিধানে কয়টা কি আছে যেমন প্রথমত এই যে একটু তো কেটে গেল দেখি তো একটু ঠিক করে নিই আমি নিজেই ওকে এবার ঠিক আছে আশা করি দেখো সংখ্যায় সংখ্যায় সংবিধান প্রস্তাবনা আমাদের সংবিধানে প্রস্তাবনা আছে কয়টা আমাদের সংবিধানে প্রস্তাবনা আছে একটা তারপর নারী সদস্য কয়জন ছিল নারী সদস্য ছিল মানে সংবিধান তৈরির যেই কমিটি সংবিধান তৈরি কমিটির একজন নারী সদস্য ছিল ঠিক আছে তাহলে এক হচ্ছে সংবিধানের প্রস্তাবনা এটা পরীক্ষায় আসে না এটা লাগবে না বাট নারী সদস্য ছিল একজন কথা কি ঠিক নাকি ভেজাল আছে তারপরে ভাষা ভাষা হচ্ছে বাংলা ও ইংরেজি এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে আমাদের সংবিধান দুই ভাবেই মানে প্রথমত কোন ভাষায় এটা রচিত হয়েছিল এটা বলবা প্রথমত আমাদের সংবিধান কোন ভাষায় রচিত হয়েছে আর দ্বিতীয়ত যদি বাংলা ও ইংরেজি নিয়ে কোনো ক্ল্যাশ লাগে যেহেতু ইংরেজির অনেক ওয়ার্ড দিয়ে অনেক কিছু বুঝায় যদি ক্ল্যাশ লাগে তাহলে আমরা কোনটাকে মেনে নিব এই দুইটার উত্তর দাও দেখি এই দুইটার উত্তর কে কে দিতে পারে একটু দেখি যারা দিতে পারবে তারা স্মার্ট ঠিক আছে দেখি উত্তর দাও ওকে তানজিরা বলছে ইংরেজিতে তারপরে আখি বলছে ইংরেজিতে ইংরেজি ফারজানা ওকে ফারজানা আনিস সামিয়া পিঙ্কি মনি সবাই বলছে ইংরেজি ইংরেজি হ্যাঁ তাহলে আমাদের রচিত হয় ইংরেজিতে রচিত হয় ইংলিশে আর পরে সেটাকে বাংলায় অনুবাদ করেন কে বাংলায় অনুবাদ করেনি কিন্তু আনিসুজ্জামান আর এই যে বাংলা যদি মনে করো কখনো বাংলা আমরা দেখো যারা হায়ার স্টাডিজ যারা ল নিয়ে পড়ে তারা কিন্তু সব বই ইংলিশে পড়ে বাংলায় তো পড়েই পাশাপাশি ইংলিশে পড়ে এখন যদি মনে করো বাংলা আর ইংলিশ নিয়ে কোনো দ্বন্দ্ব লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায়োরিটি দিব এই বাংলাকে ঠিক আছে বাংলাকেই প্রায়োরিটি দিব তারপর সংবিধানের মূলনীতি কয়টা সংবিধানের মূলনীতি হচ্ছে 4টা এবং এই 4টা পরীক্ষায় আসে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই 4টা পরীক্ষায় আসে ঠিক আছে ওকে তাহলে বুঝতে পারছো যে সংবিধানের 4টা যে মূলনীতি সেগুলো কি কি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো মনে রাখতে হবে এগুলো পরীক্ষায় আসে
তারপর তফসিল কয়টা? তফসিল হচ্ছে 7টা। সেই 7টা তফসিল আমি একটু পরে ভালো করে দেখাবো। ভাগ বা অধ্যায় কয়টা? ভাগ হচ্ছে 11টা। এখানে গুরুত্বপূর্ণ 7, 11, 4, ঠিক আছে। তারপর পরিচ্ছদ 13টা লাগবে না, 17টা। সংশোধনী এগুলো গুরুত্বপূর্ণ। সংবিধান কমিটি সদস্য 34, এটা লাগবে। নারী সংরক্ষিত আসন 50টা, এটা ভাই তুমিও জানো আমিও জানি, সমস্যা নাই। কোরাম সদস্য 7 জন। এখন ভাইয়া কোরাম কি? কোরাম হচ্ছে ওই যে স্কুল কলেজে তোমরা কোরাম করো না, যারা মনে করো একটু ভালো স্টুডেন্ট তাদের একটা কোরাম থাকে, যারা মনে করো একটু মিডল টাইপের স্টুডেন্ট, হ্যাঁ, তাদের একটা থাকে, যারা মনে করো একটু ব্যাক বেঞ্চার তাদের একটা থাকে, আবার যারা মনে করো একটু বেশি পশ পশ একটা ফিল, তারা আরে আমি তো ওদের সাথে মিশি না, হ্যাঁ, ওদের একটা থাকে। এরকম কয়েকটা কোরাম থাকে। আবার যারা মনে করো একটু ওই যে একটু মানে অনেক কিছু টিছু খায়, ড্রিঙ্কস করে, এটা সেটা করে, তাদের একটা কোরাম থাকে। আবার প্রেমিক পুরুষদের একটা কোরাম থাকে, ঠিক আছে, প্রেমিক পুরুষ প্রেমিক মেয়ে মানে মেয়েদের একটা কোরাম থাকে। এমন কয়েকটা কোরাম থাকে। তেমন এই জাতীয় সংসদের একটা কোরাম আছে। এই কোরাম কিন্তু সেই কোরাম না। এই কোরাম হচ্ছে যে এই যে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে, এই অধিবেশন শুরু হওয়ার আগে, এই অধিবেশন শুরু হওয়ার সময় আমার কয়জন সর্বনিম্ন সংসদ সদস্য থাকতে হবে? এই 7 জন। যতক্ষণ পর্যন্ত 7 জন সংসদ সদস্য মানে জাতীয় সংসদে বা অধিবেশনে উপস্থিত না থাকবে ততক্ষণ পর্যন্ত কোরাম, এই কোরাম সদস্য হবে না, এবং ততক্ষণ পর্যন্ত অধিবেশন শুরু হবে না। এটাই হচ্ছে কোরাম সদস্য, ঠিক আছে। ওকে, ওকে, কোরাম সদস্য। তারপর আসো মোট বৈঠক সংখ্যা। এটা লাগবে না, এটা লাগবে না, গুরুত্বপূর্ণ না। বা 93টা হস্তলিখিত পৃষ্ঠা, এটা আসে যে আমাদের যে সংবিধান যে হাতে লেখছে, কে লিখছে? আব্দুর রউফ। এই আব্দুর রউফ হাতে লিখে কয়টা পেজ হয়েছিল? সেখানে পেজ হয়েছিল 93টা, 93, ঠিক আছে, 93 হয়েছিল। আর স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা ওই যে 93টা পেজের পরে এই যে 403 জন ছিল, এই 403 জনে তো আবার স্বাক্ষর দিছে যে তাদের মতামত নিয়ে সংবিধানটা গৃহীত হইতেছে। এরা যখন এই স্বাক্ষর দিতেছে সব মিলে 108টা হইছে। কোন কোন বইতে 109টা দেয়, বাট সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 108। 108 অপশনে না থাকলে তুমি দাগাবা 109টা, ঠিক আছে। আর 4 জন স্বাক্ষর করে নাই, 4 জন এটাতে স্বাক্ষর করে নাই। এদের একটু মনোমালিন্য ছিল, থাকে না মনোমালিন্য তোমাদের মধ্যে, তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে একটু মনোমালিন্য থাকে, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে একটু মনোমালিন্য থাকে, যে মনে করো যে কয়েকজন, বাট যেখানে বেশি মানুষ সেটাই তো প্রায়োরিটি পাবে, তাই না? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বন্ধু আছে, তুমি যতই ভালো করো তোমার ভালোটা দেখতে পারবে না। মানে তুমি যতই ভালো করো, তুমি পরীক্ষায় 99 পাইছো, তোমাকে বলবে আহারে 1 পাইলি না, তোমার মনে একটা আফসোস ঢুকিয়ে দেয়, ঠিক আছে। এমন কিছু বন্ধু বান্ধব, কিছু মানুষ সবার লাইফে থাকে। তো এটা হচ্ছে এই 4 জন, এই 4 জন স্বাক্ষর করে নাই। আর 153টা হচ্ছে অনুচ্ছেদ, ঠিক আছে। 153টা কি? অনুচ্ছেদ। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যেগুলা সংখ্যায় সংখ্যায়, এগুলা আমি সিরিয়ালে দিয়ে দিলাম, এগুলা সুন্দর করে সিরিয়ালি পড়ে ফেলবা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপর আসি তফসিল। তফসিল কয়টা? তফসিল আমরা জানি 7টা, কিন্তু 7টা তফসিল আমাদের পড়া লাগবে না। আমাদের কয়টা পড়া লাগবে? আমাদের পড়া লাগবে 3টা। এই 3টা কি কি দেখো। পঞ্চম তফসিলে আছে 7 মার্চের ভাষণ। আর 7 মার্চের ভাষণ দিছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিছে। বাই বঙ্গবন্ধু, আমি এভাবে লিখি বাই বিবি, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু। তারপরে ষষ্ঠটা হচ্ছে 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। মানে 26 মার্চ রাতে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা দিছে সেটা হচ্ছে ষষ্ঠ তফসিলে বলা আছে, এবং এটা কার মাধ্যমে? বঙ্গবন্ধু দিছে। আরেকটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। আর এই স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 10 এপ্রিল, সেটা কে দিছে? মুজিবনগর সরকার। মানে এটা কার্যকর হয়েছে 10 এপ্রিলে, মানে এটা দেওয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র অফিসিয়ালি এই মুজিবনগর সরকার দিছে, কিন্তু কার্যকর কিন্তু এই 26 মার্চেই ধরা হয়েছে। তাহলে যদি এবার তোমাকে প্রশ্ন করা হয় যে শুধু বলা হয় যে স্বাধীনতার ঘোষণাপত্র, শুধু কোনো কিছু না, বঙ্গবন্ধু দেওয়া থাকবে না, মুজিবনগরে দেওয়া থাকবে না, তোমাকে শুধু বলা হইলো স্বাধীনতার ঘোষণাপত্র কোন তফসিলে বলা আছে, কি অ্যান্সার দিবা দেখি, বলো কি অ্যান্সার দিবা যে স্বাধীনতার ঘোষণাপত্র কোন তফসিলে উল্লেখ আছে? এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, গতকালকে টপিকে হচ্ছে কিছু প্রশ্ন নাই, তাই তো? কিছু তথ্য নাই, ওই তথ্যগুলা মানে অ্যাড করে দেওয়ার মতো আর আমার নাই, ওই আগের ফরম্যাটটা নাই। সো ওগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, লাগবে না, সমস্যা নাই, ওগুলা লাগবে না। পরে দরকার হলে আমি তোমাদের ওগুলা তোমাদের এমসিকিউ পরীক্ষা নিব না, ওইখানে দিয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, যারা সপ্তম বলতেছো সবারটা ঠিক আছে, ঠিক আছে। আর যারা ষষ্ঠ বলছো তাদেরটা হবে না, কারণ শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা বললে এটা সপ্তমী হবে, এটা সপ্তমী হবে। এবং এটা খুব সম্ভবত 44তম বিসিএস এ আসছে, 44তম বিসিএস এ আসছে পরীক্ষায়, ঠিক আছে। ওকে, এবার আসো, ভাগ ভাগ কয়টা? আমাদের সংবিধানে ভাগ হচ্ছে 11টা। যেমন 1 নম্বরে ভাগ প্রজাতন্ত্র, 2 নম্বরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 নম্বরে মৌলিক অধিকার। এখন মজার ব্যাপার হচ্ছে এটা এগুলো আগে পোলাপাইন পড়তো না। কবে থেকে পড়া শুরু করছে? যেই 2020-21 সেশন থেকে সুন্দর করে চলে আসছে যে মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগের অন্তর্ভুক্ত। এখন পোলাপাইন এগুলোও পড়ে, তবে সবগুলো পড়া লাগবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে 2 নম্বর রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 নম্বর মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ রাষ্ট্রপতি, এখানে থাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, এই 4 নাম্বার, 7 নাম্বার নির্বাচন। এই কয়েকটা পল্লী হবে, 2, 3, 4, 7, এই 4টা বেশি ইম্পর্টেন্ট। আর 1 আর 10 দেখে রাখবা, ঠিক আছে। 1 নাম্বার প্রজাতন্ত্র, 10 নাম্বার সংবিধান সংশোধন, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবা। তারপর সংশোধনী 17টা একটু দেখতে হবে। সংশোধনী 17টা কি কি? সংশোধনী 17টা হচ্ছে যেমন 3 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট। 3 নাম্বার যে সংশোধনী সেটা হয় কবে? সেটা হয় 1974 সালে। এবং 1974 সালে কি হয়? সীমান্ত চুক্তি হয়, মুজিব ইন্দিরা চুক্তি এটাকে বলা হয়। মানে হচ্ছে যখন আমাদের যে যখন হচ্ছে আমাদের কি হইলো যে পঞ্চগড়ের বেরুবাড়িয়া, পঞ্চগড়ের বেরুবাড়িয়া আমরা হচ্ছে কাকে দিছি? আমরা হচ্ছে আমাদের স্বামী ইন্ডিয়াকে দিছি, ঠিক আছে। আর আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর, মানে বিনিময় প্রথা, তুমি দিবে কিছু আমি দিব কিছু, এরকম আর কি ব্যাপারটা। পঞ্চগড়ের বেরুবাড়িয়া দিয়ে আমরা 3 বিঘা করিডোর পাইছি, ঠিক আছে। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে সীমান্ত চুক্তি, মুজিব ইন্দিরা চুক্তি, ঠিক আছে। ওকে, তারপরে পঞ্চম হচ্ছে প্রথম বিকৃত সংশোধনী। এটাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের প্রথম বিকৃত সংশোধনী বলা হয়। বা এটাকে ইনডেমনিটি অধ্যাদেশ প্রণয়ন। ইনডেমনিটি মানে হচ্ছে কি? মানে দায় মুক্তি। ইনডেমনিটি মানে হচ্ছে দায় মুক্তি, মানে এই যে এই সময়টা পঞ্চম, এই সময়টাতে মনে করে কে আসছে? ওই যে বঙ্গবন্ধুকে মারার পরে, বঙ্গবন্ধুকে হচ্ছে হত্যা করার পরে তারপর যে সামরিকরা ক্ষমতায় আসছে, তারা যে একটা ইয়ে করে, তারা হচ্ছে একটা সংশোধনী করে যে এটা মেইনলি জিয়াউর রহমানের সময় হয়েছিল, যে এই পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যা করার পর পর্যন্ত যা যা হয়েছে তা সবগুলোকে বৈধ, তা সবকিছুকে, সকল কার্যকলাপকে, সেনাবাহিনী সকল কার্যকলাপকে বৈধতা প্রদান করা হয়েছে। এটাই হচ্ছে ফার্স্ট ডিস্ট্রকশন অফ কনস্টিটিউশন, ঠিক আছে। তারপরে অষ্টম হচ্ছে 1988 সালে, এবং এটা হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চালু হয়েছে। এখানে আরো কিছু আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম চালু হয়েছে অষ্টমে, এবং কত সালে? 1988, এটা হচ্ছে এরশাদের সময়ে। এবং এখানে হচ্ছে আগে আমাদের নাম ছিল ঢাকা, আগে ঢাকার নাম ছিল কি? ঢাকা, এখন হয়েছে কি? ঢাকা। আগে নাম ছিল বেঙ্গলি, নাম ছিল বেঙ্গলি, এখন নাম হয়েছে বাংলা। এবং হাইকোর্ট আগে শুধুমাত্র ঢাকায় ছিল, পরে হাইকোর্টের বেঞ্চগুলো 6টা বেঞ্চ, হাইকোর্টের 6টা বেঞ্চ হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, মানে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে বিচার বিভাগের সুবিধার্থে। পরবর্তীতে এখন মনে হয় আর এই 6টা বেঞ্চ ঢাকার বাইরে নাই, হয়তো আবার নিয়ে আসছে হাইকোর্টে, ঠিক আছে। সো এগুলো অষ্টম সংশোধনীর মধ্যে হয়েছিল। এবার আসো 12তমকে বলা হয় সংসদীয় সরকারের পুনঃপ্রবর্তন। মানে এই যে তোমার পঞ্চম যে সংশোধনী হয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, এই 7টা সংশোধনী ছিল এই মেজর জিয়া আর হচ্ছে এরশাদের আমলে। তারপরে আরো অনেকে আসছে গেছে, বাট তখন কিন্তু গণতন্ত্র ছিল না। পরে এই 1991 সালে, তখন কিন্তু সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল, এটা তো আর গণতন্ত্র বলা যায় না। পরে 1991 সালে
বিএনপি আবার ক্ষমতায় আসে খালেদা জিয়া। ওইটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছিল, এই জন্য এটাকে বলা হয় সংসদীয় সরকারের পুনঃপ্রবর্তন বা গণতন্ত্রের পুনঃপ্রবর্তন। পরের বছর যে 91-তে খালেদা জিয়া ক্ষমতায় আসছে, আবার 96-তে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে, ঠিক আছে। তো 13তম এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা তো আমি তোমাদের বলছিলাম তত্ত্বাবধায়ক কি জিনিস আসলে, ঠিক আছে। ওই যে সাকিব আর বুবলির উদাহরণটা তোমাদের দিছিলাম না, তোমরা তো এটা জানো আশা করি, সো এটা বলবো না। 13তম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, আর 15তম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে 15তমতে, এবং 15তমতে আরো কিছু ইম্পর্টেন্ট আছে, সেগুলো কি দেখো, 7ই মার্চের ভাষণ, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র, জাতির পিতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন করা হবে 7 মার্চের ভাষণ এটা কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এটা একটু কম গুরুত্বপূর্ণ, জাতির পিতার প্রতিকৃতি, বাট এইটা আর এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই যে এটা গুরুত্বপূর্ণ, সংবিধানের মূলনীতি পুনরায় বহাল রাখা হয়। এই সংবিধানে 4টা মূলনীতি কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল এরশাদের সময়, ঠিক আছে, জিয়ার সময়। সো এগুলা আবার ফিরিয়ে আনা হয়। যেমন আমাদের ছিল যে ধর্মনিরপেক্ষতা মূলনীতি, কিন্তু এরশাদ এসে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চালু করে দিছে, যদিও এখন রাষ্ট্রীয় ধর্ম ইসলামই আছে, বাট তারপরে আসলে ধর্মনিরপেক্ষতার মধ্যে আবার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটা করা হয়েছে। তারপর সংরক্ষিত নারী আসন 45টা থেকে 50টা করা হয়েছে, এটাও আছে। সংরক্ষিত নারী আসন 45টা থেকে 50টা করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে, এই 15তম সংশোধনীর মাধ্যমে। আর 17তম যেটা সর্বশেষ, এটার ডেটটা দেখে রাখবা যে 8 জুলাই 2018। এখানে 50টা সংরক্ষিত আসন তো ছিলই, সেগুলোকে আরো 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়, এবং সেটা কত সাল পর্যন্ত, 2044 সাল পর্যন্ত। 2044 সাল পর্যন্ত এই 50টা সংরক্ষিত নারী আসন থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো? স্লাইডটা একটু পরপর ঝাপসা হয়ে যায়, কি বলো, ঝাপসা হয়ে যায়? ওকে ভাইয়া, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদে, আমার বাড়ি চাঁদে, বেদুইন স্টোরি, চাঁদে আমার বাড়ি। ওকে, আর তোমরা তো জানো যে মৌলিক পিডিয়া কিন্তু আমাদের হাতে চলে আসছে, এবং এই সংবিধান কিন্তু হচ্ছে পৌরনীতির 4র্থ অধ্যায়ে আছে, পৌরনীতির 4র্থ অধ্যায়ে আছে, এবং সেখানে কিন্তু এই সংবিধান চ্যাপ্টারটা আছে, এবং এখানেও খুব সুন্দর করে পৌরনীতির 4র্থ অধ্যায়, পৌরনীতির 2য় পত্রের 4র্থ অধ্যায়ে সংবিধানটা দেওয়া আছে। সো যা যা ইম্পর্টেন্ট সবকিছু কিন্তু এখানে দেওয়াই আছে। যেমন আমি যদি একটু দেখাই, আমি আজকে এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। এই সংবিধান এই বইয়ের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। কোথায় বাবা, কোথায়, চলে আসো। এই যে দেখো, এখানে এই যে দেখো, দেখা কি যাবে? আচ্ছা, দেখা যাবে না হয়তো, বাট সমস্যা নাই। এই যে বাংলাদেশের সংবিধান, তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে এভাবে দেওয়া আছে, সংবিধানের খুঁটিনাটি সব তথ্য দেওয়া আছে, ঠিক আছে, সংবিধানের খুঁটিনাটি সব এখানে দেওয়া আছে, এবং তোমাদেরকে আজকে আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব, এবং ইনশাল্লাহ পিডিএফ এর মাধ্যমে তোমরা এটা তো পড়বাই, সাইডের পাশাপাশি তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দিব। বাট বা শুধু পিডিএফটা দিলেও হয়ে যাবে, শুধু পিডিএফটার মধ্যে আরো সুন্দর করে গুছানো আছে, আরো সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। আর যারা বইটা নিবা তারা তো পাবাই, সমস্যা নাই। বইটার কিছু স্পেশালিটি আছে যেটা তোমাদের বলছিলাম, আর পাশাপাশি বইটা যারা নিবে তাদের জন্য কিন্তু আমরা 1000+ এমসিকিউ কিন্তু হচ্ছে আমরা প্রাইভেট গ্রুপ অলরেডি খুলে ফেলছি। আর তোমরা যারা বইটা অর্ডার দিছো, তোমরা কিন্তু এখন নক দিতে পারো আমাদের পেজে, যে 1000+ এমসিকিউ যে লিঙ্কটা, যেখান থেকে ভর্তি হয়েছিলা, যেখান থেকে কনফার্ম করছিলা অর্ডার, সেখানে 1000+ এমসিকিউ এবং অনেকগুলো ফ্রি ক্লাস এবং হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও, যেমন যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট আর সি ইউনিটে পরীক্ষা দিবে মানবিক থেকে, তাদের জন্য কিন্তু আইসিটি আর ইকোনমিক্স রিটেন আছে, ওই রিটেন ক্লাসগুলো আমরা এই প্রাইভেট গ্রুপে নিব। এবং এমসিকিউ এক্সাম অনেকগুলা, যেমন অনেকের ভালো লাগে না, হ্যাঁ, অনেকের হচ্ছে বই থেকে পড়তে পারে না, তারা কিন্তু অনলাইনে এসে পরীক্ষা দিতে খুব
উৎসুক মজা পায় তাদের জন্য 1000+ এমসিকিউ এক্সাম আমরা অনলাইনে রাখতেছি। আবার অনেকে বলতেছে ভাইয়া বইটা তো চিক না কেন? ভাই বইটার সাইজ দেখছো? বইটার সাইজ হচ্ছে A4 সাইজ, ঠিক আছে, এমন। আর এটার পেজ মনে করো একটা পেজ অন্য বইয়ের 2 পেজ, হ্যাঁ। আর তুমি এত বড় পণ্ডিত হয়ে গেছো যে তুমি মাত্র হাতে আছে মাত্র 60 দিন বা 55 দিন। এই 55 দিন অবশ্য গুচ্ছের জন্য তুমি আরো 15 দিন এক্সট্রা পাইতে পারো, ঢাবির এক্সট্রা 15 দিন পাইতে পারো। সো তুমি এতদিনে একদম মানে 400-500 পেজের বই শেষ করতে পারবা। আর এখানে যে 200 পেজ আছে, মানে অ্যারাউন্ড 256 পেজ মোট, বাট পড়ার জন্য হচ্ছে 240 পেজ। 240 পেজ তুমি শেষ করতে পারবা না। তাইলে যেগুলো গুরুত্বপূর্ণ এখানে সেগুলাই দেওয়া আছে। আর এটা 240 পেজ মানে অন্য বইয়ের 350 পেজ, ঠিক আছে। যা যা গুরুত্বপূর্ণ তাই দেওয়া আছে। আর এটা তো আমরা শুধু বইয়ের দাম না, এটা কিন্তু আমরা এক্সট্রা করে আরো নিব অনলাইনে এগুলার ক্লাস দিব আমরা। যেগুলো মনে করো অনেক তথ্য আছে যেগুলো এই বইতে নাই, অপ্রয়োজনীয় তথ্য যেগুলো লাগে না বা একটু কম গুরুত্বপূর্ণ, সব তো বইতে দেয় নেই, সেগুলো আমরা ক্লাসে পড়াই দিব, ঠিক আছে। বইটা অর্ডার করছি 3 দিন আগে, এখন হাতে পাই নাই। আমরা অলরেডি কত 700+ অর্ডার তো চলে আসছে। তো এখন পর্যন্ত মেবি আজকে সহ 350+ অর্ডার মানে হচ্ছে পার্সেল করছি। মানে আমি নিজে জাস্ট একটু দেখে আসলাম। তো আমাদের তো অনেক লোক আছে, তো সব মিলে করে কুরিয়ারে পাঠিয়ে দিছি। 2 দিনে অনেকেই হয়তো 3-4 দিন পরে, মানে 2 দিন 3 দিন পরে হাতে পাওয়া যাবা। আর যারা আশেপাশে আসো তারা অফিস থেকে এসে নিও, ঠিক আছে। এখানে আশেপাশে যারা আসো, যারা এই ফার্ম গেট বা আশেপাশে ঢাকার মধ্যে আসো, তারা অফিস থেকে এসে নিয়ে যাও, ঠিক আছে। অফিসের লোকেশন দেওয়া আছে পেজে লোকেশন দেওয়া আছে কারণ বাজার ম্যাটেরিয়াল, কারণ বাজার যে ম্যাটেরিয়াল স্টেশন আছে এটার পাশেই বসুন্ধরা যে শপিং মল, এটার পিছনেই আমাদের অফিস, ঠিক আছে। এটার পিছনে যে রাস্তা, সেই রাস্তার পাশে আমাদের অফিস, ওকে। সো আচ্ছা, এবার দেখো হাইকোর্ট সংশোধনী বাতিল করে কয়টা? হাইকোর্ট সংশোধন বাতিল করে 4টা। কয়টা? পঞ্চম যেটা ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন, তারপরে 7ম বাতিল করে, 13তম বাতিল করে, এই যেটা মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, এটা বাতিল করে। আর 16তম, এই 16তম বাতিল করে কেন? কারণ হচ্ছে 16তম তো বলা হয়েছে যে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছে। এখন মনে করো যে প্রধান বিচারপতি সে যদি মনে করো সরকারেরই কোনো লোকের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিল, সরকার মনে করো যে বললো যে আচ্ছা ঠিক আছে, যে এটা তো আপনি করতে পারবেন না, তখন মনে করো ওরে সরাই দিল, যেহেতু অপসারণের ক্ষমতা ইয়ের কাছে, মানে হচ্ছে জাতীয় সংসদের কাছে। তো এই জিনিসটা হাইকোর্ট নিতে পারে নাই, বা যারা বিচার বিভাগ তারা নিতে পারে নাই, তারা এই জন্য এটাকে অবৈধ ঘোষণা করছে 16তম, ঠিক আছে, বা বাতিল ঘোষণা করছে। আর সংবিধানের যে অনুচ্ছেদ সংশোধনের বিধান আছে সেটা হচ্ছে 142 নম্বর অনুচ্ছেদ, ঠিক আছে, 142 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, যারা এখনো মানে ওই যে অনেক এমন আসো যারা অনেকে ইয়ে দিয়ে রাখছো, মেসেজ দিয়ে রাখছো কিন্তু রিপ্লাই পাচ্ছ না, ভাই বিশ্বাস করো, মানে পেজে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এত জ্যাম হয়ে গেছে, মানে সবার রিপ্লাই দিয়ে কুলাইতে পারতেছে না। তারপরে ধীরে ধীরে তোমরা জাস্ট যারা বইটা নিবা, জাস্ট কি করবা, একটা নাম্বার দিবে, কথা বলে নাম্বার দিবে, পেমেন্ট করে ওইখানে জাস্ট তোমার ঠিকানাটা দিয়ে দিবা, তারপর আর কিছু করা লাগবে না, কনফার্ম ওরা করে নিবে, ঠিক আছে, ওরা কনফার্ম করে নিবে, কোনো সমস্যা নাই। এবার দেখো রাষ্ট্রপতি সম্পর্কে একটু জানি আমরা। প্রথম রাষ্ট্রপতি কি রে ভাই, প্রথম রাষ্ট্রপতি কে? দেখো প্রথম রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান রাষ্ট্রপতি কে? শাহাবুদ্দিন চুপ্পু। কততম? 22তম। আর উনি ব্যক্তি হিসেবে 18তম। কারণ এমন অনেক ব্যক্তি আছে যারা পরপর 2বার রাষ্ট্রপতি ছিল, যারা পরপর মনে করো যে একবার হওয়ার পরে মাঝখান দিয়ে 1 বছর 5 বছর গ্যাপ দিয়ে আবার রাষ্ট্রপতি হয়েছে। তো ব্যক্তি হিসেবে তিনি 18তম, কিন্তু পদের ক্রম অনুযায়ী তিনি 22তম, ঠিক আছে। আর অধ্যাদেশ জারি করে কে? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে। তারপর সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে বা রাষ্ট্রের অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি। এটা তোমরা জানো যে বাংলাদেশে যে সকল কাজই হোক সেটা রাষ্ট্রপতির নামে শুরু হয়, মানে এই সরকারের যে কোনো কাজ। তারপর এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে রাষ্ট্রপতির পদে থাকতে পারে, এটা 50-2 বলা হয়েছে। তারপর রাষ্ট্রপতি শপথ ও পদত্যাগ করেন স্পিকারের নিকট। এটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি কার কাছে শপথ নেন, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করেন, এগুলো হচ্ছে সব স্পিকারের নিকট। তারপর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাথে সাথে কার পদ শূন্য হবে? সাথে সাথে স্পিকারের পদ শূন্য হবে। এমন একটা নিয়ম আছে যে রাষ্ট্রপতি যদি মারা যায় বা উনি যদি তার দায়িত্ব থেকে অপসারণ হয়, তাহলে সেই পদে স্পিকার যাইতে পারবে, রাষ্ট্রপতি হইতে পারবে, কিন্তু সেটা স্পিকারের উপর ডিপেন্ড করে।
স্পিকার চাইলে যাইতে পারে, না যেতে চাইলে নাই। যেমন আমাদের শিরিন শারমিন চৌধুরী, আমাদের যে শাহ আব্দুল হামিদ যখন তিনি তার দায়িত্ব ছেড়ে দেন, তখন কিন্তু অনেকে বলছে যে আমাদের স্পিকার যে শিরিন শারমিন চৌধুরী তিনি হয়তো রাষ্ট্রপতি হয়ে যাবেন। অনেকে তাকে কনগ্রাচুলেশন, অভ্যর্থনা জানাই দিছে, বাট তিনি কিন্তু হন নাই। কারণ আমাদের দেশে রাষ্ট্রপতি এমনি মর্যাদা দেয়, কিন্তু আসলে ওনার হাতে তেমন কোনো ক্ষমতা নাই। তো এই জন্য হচ্ছে শিরিন শারমিন ভাবছে যে বয়স মাত্র অল্প, এখনই যদি আমি রাষ্ট্রপতি হয়ে যাই হয়তো আমি মর্যাদা পাবো, কিন্তু আমার শাসন যে একটা ক্ষমতা সেটা তো থাকবে না, এই জন্য তিনি আর হন নাই। ঠিক আছে, অফিসে গেলে কি যে বইটা চাবো তাই পাবো? হ্যাঁ, অফিসে আমাদের সব বই আছে। তোমরা যারা চাও যে একসাথে এসে বই নিবা, অফিসে বাংলা নিশান, ইংলিশ ফাউন্ডেশন, রিটেন হ্যাক্স, তারপরে যা যা আছে, তারপর মৌলিকপিডিয়া, সব বই একসাথে আছে। অফিসে এসে সব বই নিয়ে নিতে পারবা একসাথে, সমস্যা নাই। আচ্ছা, এবার আসো রাষ্ট্রপতির। তো এটা তো আমরা জানলাম যে এটা চাইলে হবে, না হইলে নাই। রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারের, আর মনে করো যে রাষ্ট্রপতি দুইটা কারণে তার পদচ্যুত হয়, বা তিনি চাইলে কি কি করতে পারেন। তিনি চাইলে হচ্ছে তার যদি মেন্টাল কোনো সমস্যা থাকে, বা তার যদি মানসিক কোনো সমস্যা থাকে, বিপর্যস্ত হয়, তাহলে তিনি ওই সময়টা একটু রেস্ট নেন, বা তিনি যদি দেশের বাইরে যান, বা তিনি যদি সাজেকে একটু মানে আরামদায়ক একটু সময় কাটাতে যান, আরাম সময় কাটাতে চান, তখন সেই সময়টা কে দায়িত্ব পালন করে? সেই সময়টা কিন্তু স্পিকার রাষ্ট্রপতির জায়গায় আসীন হন। তিনি রাষ্ট্রপতি সকল মানে যে যে কাজ করা লাগে সেগুলো তিনি করেন। ঠিক আছে, তো রাষ্ট্রপতির অবর্তমানে দায়িত্ব পালন করে স্পিকার, এটা সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর রাষ্ট্রপতির বাসভবন কোথায়? দিলকুশা মতিঝিল বঙ্গভবন, তারটা হচ্ছে বঙ্গভবন। আর শেখ হাসিনাটা বা হচ্ছে প্রধানমন্ত্রীটা হচ্ছে গণভবন। ঠিক আছে, এটা হচ্ছে বঙ্গভবন, দিলকুশা মতিঝিল। বঙ্গভঙ্গের পূর্ব নাম গভর্নর হাউস। ন্যূনতম বয়স 35 বছর। এটা পরীক্ষা আসে যে রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? ন্যূনতম, ন্যূন না, ন্যূন। ঠিক আছে, যেমন হচ্ছে এমন যে ন্যূনতম, আর তোমরা কি লেখো? ন্যূনতম। এটা হবে ন্যূনতম, সঠিক বাংলা হচ্ছে এটা ন্যূনতম। ঠিক আছে, আগে জফলা, মাঝখানে জফলা আসবে। ওকে, রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 35 বছর। এবার আসো রাষ্ট্রপতি সম্পর্কে আরেকটু। প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত দুইটা কাজই করতে পারে রাষ্ট্রপতি। কি কি? এক হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, দুই হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এর মধ্যে প্রধানমন্ত্রী মনে করো যে এমনি হয়ে যায়, এটা রাষ্ট্রপতির কিছু বলা লাগে না, উনি যা শপথটা পড়ায়। আর প্রধান বিচারপতি নিয়োগ এটা উনি ওনার ইচ্ছা মতো করতে পারে। প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হয়েছে প্রথম আবু সাইদ চৌধুরী। ভাইয়া অফিসে আসলে কি বই ফ্রিতে দিবেন? হ্যাঁ, তুমি আমার নাম বইলো, বই ফ্রিতে দিবে, কিন্তু তোমার থেকে হয়তো ওই যে তুমি যে অফিসে আসছো, আমাদের অফিসটা ঘুরছো, এই জন্য হয়তো তোমার কাছ থেকে কিছু টাকা নিবে। তো ওইটা আসলে বইয়ের জন্য নিবে না, ওইটা তুমি যে অফিসে আসছো এই জন্য একটা চার্জ হিসেবে নিবে, বাট বই তোমাকে ফ্রিতে দিবে। ঠিক আছে, বই তোমাকে ফ্রিতে দিবে, সমস্যা নাই। তারপর প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হচ্ছে আবু সাইদ চৌধুরী। কি বলছো, রাষ্ট্রপতির কি আসলেই দরকার আছে স্যার? না, একটা আমাদের রাষ্ট্রের প্রতি মানে কি জামাই, রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটাই। এবার আসো শপথটা একটু আমরা দেখে নেই। শপথ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার নিকট শপথ গ্রহণ করে? এটার উত্তর দাও বাচ্চারা, এটার উত্তর দাও দেখি। এটার উত্তর কে কে দেয়, কে কে দিতে পারে? বাংলাদেশের প্রধানমন্ত্রী কার নিকট শপথ গ্রহণ করে? সবাই উত্তর দাও। সবাই উত্তর করো। তানজিনা বলছে স্পিকারের নিকট, জিমি বলছে খ প্রেসিডেন্ট, ইসরাত জাহান মনি বলছে রাষ্ট্রপতি, রিফা সানজিদা স্পিকার, তনিমা তারিন প্রেসিডেন্ট, শ্রাবন্তী বলছে স্পিকার, ফারজানানি সামিয়া বলছে ক স্পিকার। ওকে ভাইয়া, আপনাদের অফিসটা কোন জায়গা? বিউপির কাছাকাছি নাকি দূরে? ভাইরে ভাই, কই বিউপি আর কই কাউরান বাজার? আমাদের অফিস হচ্ছে কাউরান বাজার। কাউরান বাজার মেট্রো রেলের নিচে, মেট্রো রেলের পাশে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে যারা উত্তর দিছো স্পিকার, তোমাদেরটা 100% ভুল। উত্তর কি হবে? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী কার নিকট শপথ গ্রহণ করে? প্রেসিডেন্টের কাছে। একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এবার আসো, কে কিভাবে ইয়েটা নেয় সেটা একটু আমরা দেখব। যেমন এখানে দেওয়া আছে রাষ্ট্রপতি কাকে কাকে পড়ায়, প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি পড়ায়, তারপর প্রধান বিচারপতিকে পড়ায়, স্পিকার ও ডেপুটি স্পিকারকে পড়ায়। হ্যাঁ, তো এই প্রধানমন্ত্রী আবার কাদেরকে পড়ায়? সিটি কর্পোরেশনের মেয়রদের পড়ায়, মানে শপথ। তারপর প্রধান বিচারপতি আবার কাদেরকে পড়ায়? নির্বাচন কমিশন ও পিএসসি কে পড়ায়। আবার স্পিকার ও ডেপুটি স্পিকার কাদেরকে পড়ায়? রাষ্ট্রপতি এমপিদের পড়ায়। আর রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। সো এটা হয়তো তোমার এভাবে নাও মনে থাকতে পারে। আর একটু সুন্দর করে চলো আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে এটা দেখো, দেখছো? এটা দেখলে আশা করি তোমার আর ভুল হবে না। কেন? কারণ দেখো, রাষ্ট্রপতি আমাদের কি সুন্দর একজন নুরানি চেহারার রাষ্ট্রপতি, দেখলেই মায়া লাগে। কি সুন্দর একটা চেহারা, দেখতে কিন্তু স্মার্ট, তাই না? স্মার্ট না? খুব সুন্দর। তো এই রাষ্ট্রপতিকে আগে পড়ায়? রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীকে পড়ায়। রাষ্ট্রপতি আমাদের যে মানে মন্ত্রী, যেমন এখানে ওবায়দুল কাদের আছে, কি সুন্দর করে ডাব খাচ্ছে, বাহ, আমার তো খুব পছন্দের একজন মানুষ। তো ওনাকে পড়ায়, যারা মানে মন্ত্রী, মানে কি পিএম, প্রধানমন্ত্রীকে পড়ায়। তারপরে মন্ত্রীদেরকে পড়ায়। কাকে পড়ায়? আর এই যে উনি হচ্ছে তোমার প্রধান বিচারপতি ছিল আগে, এখন নাই। প্রধান বিচারপতিকে পড়ায়। তারপরে স্পিকারকে পড়ায়, স্পিকারকেও রাষ্ট্রপতি পড়ায়, ঠিক আছে? তারপরে এই যে এই প্রাইম মিনিস্টার আবার কাদেরকে পড়ায়? প্রাইম মিনিস্টার আবার পড়ায় হচ্ছে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদের। এই যে মেয়র, কেন বলতেছে সাইদ খোকন, উনি একজন মেয়র ছিল, ঠিক আছে? তারপরে এই প্রধান বিচারপতি আবার কাদেরকে পড়ায়? প্রধান বিচারপতি পড়ায় এই যে তোমার হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আউয়াল আছে, প্রধান নির্বাচন কমিশনার, সে আউয়াল স্যারকে পড়ায়। তারপরে এই যে সোহরাব হোসেন যে হচ্ছে পিএসসি, মানে তোমরা যে বিসিএস দিবা, সেই বিসিএস এর যে প্রধান, হ্যাঁ, পিএসসি সরকারি কর্ম কমিশন, সেই সরকারি কর্ম কমিশনের যে প্রধান সোহরাব হোসেন, এদেরকে পড়ায় প্রধান বিচারপতি। আর দেখো, একটা মিল আছে যে রাষ্ট্রপতি পড়ায় স্পিকারকে, আবার স্পিকারকে পড়ায় রাষ্ট্রপতি, স্পিকার পড়ায় আবার রাষ্ট্রপতিকে। তাহলে বুঝতে পারছো? আরেকবার ভাইয়া, ওকে। দেখো, প্রথমে আরেকবার আমরা একটু পিছনে চলে যাই। দেখো, এই রাষ্ট্রপতির সারিতে আর কেউ আছে? নাই। তার মানে রাষ্ট্রপতি থেকে শুরু। রাষ্ট্রপতি পড়ায় 4 জনকে, কাকে? প্রধানমন্ত্রীকে পড়ায়, বিভিন্ন মন্ত্রীদের পড়ায়, তারপরে প্রধান বিচারপতিকে পড়ায়, তারপরে স্পিকারকে পড়ায়। এই 4 জনকে পড়ায় হচ্ছে রাষ্ট্রপতি। আবার এই প্রধানমন্ত্রী পড়ায় বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র দেয়। আর এই প্রধান বিচারপতি পড়ায় নির্বাচন কমিশনের প্রধানকে, প্রধান নির্বাচন কমিশনার যে তাকে পড়ায়, তারপরে প্রধান সরকারি কর্ম কমিশনের যে প্রধান তাকে পড়ায়। আর এই স্পিকার আবার পড়ায় হচ্ছে রাষ্ট্রপতিকে। মানে মনে করো অনেক সময় কি হইতে পারে যে রাষ্ট্রপতি মনে করো তার সময় শেষ হওয়ার আগে সে রিজাইন নিল বা মারা গেল, কিছু একটা হইলো, তখন যে নতুন রাষ্ট্রপতি হবে তারও তো একটা নেওয়া লাগে, একটা শপথ নেওয়া লাগে, সে দেশের মানুষের জন্য কাজ করবে কিনা, এটা একটা শপথ নেওয়া লাগে না? এই শপথটা সে স্পিকারের কাছ থেকে নিবে, এটাই। ওকে, এবার আসো জাতীয় সংসদটা একটু দেখি। জাতীয় সংসদ, দেখো জাতীয় সংসদ, এটা অনুচ্ছেদ কয় নাম্বার অনুচ্ছেদে আছে? এটা 65 নাম্বার 65 অনুচ্ছেদে আছে। তারপরে সংবিধানের 5ম ভাগে আছে, সংবিধানের 5ম ভাগ। আর এটা ইংরেজি নাম কি? হাউস অব দি নেশন। এটা পরীক্ষায় আসে, হাউস অব দি নেশন, এটার ইংরেজি নাম। বাংলাদেশের জাতীয় সংসদের 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী হয় 7 এপ্রিল 2023। গত বছর এটা পরীক্ষায় আসছিল।
7 এপ্রিল 2023। 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন হয় 6 থেকে 10 এপ্রিল। এটা আসবে না পরীক্ষায়, এটা আসবে না। জাতীয় সংসদের প্রথম অধিবেশন 7 এপ্রিল 1973। হয় 7 মার্চ 1973, নির্বাচন হয় 7 মার্চ 1973, আর প্রথম অধিবেশন হয় 7 এপ্রিল, আর এটার 50 বছর পূর্তি উপলক্ষ হয় 7 এপ্রিল 2023। প্রথম জাতীয় সংসদ নির্বাচন এই যে 7 মার্চ 1973। তারপর 11তম এবং সর্বশেষ নির্বাচন 30 ডিসেম্বর 2018। এইবার কি হবে? এইবার হবে 2024-এর 7 জানুয়ারি। এটা কততম? এটা হবে দ্বাদশ বা 12তম। এটা হবে 12তম। আর রিসেন্ট কিন্তু এই মৌলিক পিডিয়াতে আছে, ঠিক আছে? এই মৌলিক পিডিয়া বইতে তোমার কত পেজ? 26 পেজ মনে হয় শুধু রিসেন্ট আছে, সাম্প্রতিক 2023 সালের সকল গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিন্তু এই বইতে আছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ যা যা আছে এগুলো কিন্তু এই বইতে আছে, খুব অনেকগুলোই আছে। আর যেগুলো বাকি থাকবে এগুলো ওই যে তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হবা, ওই গ্রুপে কিন্তু আমরা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো যারা বইটা নিছো তারা দেখবা যে এখানে দেওয়া আছে যে হচ্ছে আমাদের এই যে 2023 সালের সকল সাম্প্রতিক তথ্য এই যে এই পাশে দেওয়া আছে, 211 পেজ। আচ্ছা, তারপরে 11তম এবং সর্বশেষ নির্বাচন 12তম হবে জানুয়ারি 2024। এটা 7 জানুয়ারি, এটা আগে করছিলাম তো, এই যে 7 জানুয়ারি 2024। স্থপতিকে স্থপতি লুই আই কান, তার আসল ভাষা হচ্ছে এস্তোনিয়া, আর এমনিতে তিনি মার্কিন নাগরিক। তিনি কি নাগরিক? মার্কিন নাগরিক। আর এই যে তার সহকারী ছিলেন মাজহারুল ইসলাম, এটা একবার পরীক্ষা আসছিল। আমরা শুধু লুই আই কান পড়ি, কিন্তু বাংলাদেশের একজন যে তার একজন সহকারী ছিল ওইটা জানি না, ওইটা হচ্ছে মাজহারুল ইসলাম, ঠিক আছে? মাজহারুল ইসলাম। প্রাইভেট গ্রুপ লিংক আমাকে তোমরা ইয়ে করো, হোয়াটসঅ্যাপে নক দিও, আমি লিংক দিয়ে দিব, সমস্যা নাই। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি লিংক দিয়ে দিব। আচ্ছা, মৌলিক অধিকার। মৌলিক অধিকার সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার আছে 18টা। সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার আছে 18টা, বাট অনুচ্ছেদ আছে কিন্তু 17টা, ঠিক আছে? অনুচ্ছেদ আছে 17টা আর অধিকার আছে 18টা। আর মৌলিক উপকরণ হচ্ছে 5টা। কোন 5টা? এই যে খাদ্য, বাসস্থান, শিক্ষা, তারপরে হচ্ছে বস্ত্র, এই যে যে 5টা আছে এই 5টা হচ্ছে মৌলিক উপকরণ। আর সংবিধান যে অধিকার 8টা, কিন্তু অনুচ্ছেদ হচ্ছে 17টা। একটা অনুচ্ছেদে 2টা অধিকার আছে। আর জরুরি অবস্থা মোকাবেলায় মৌলিক অধিকার 6টি অনুচ্ছেদ স্থগিত থাকবে। মৌলিক অধিকার এমন 6টা অনুচ্ছেদ আছে যে জরুরি অবস্থা মানে দেশ যখন ক্রান্তি লগ্নে থাকে তখন এই 6টা মানে হচ্ছে অধিকারকে মানে রাষ্ট্র কর্তৃক 6টা অধিকার দেওয়া হবে না। ওকে, আর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো এখানে দেওয়া আছে, বাট আমি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো এই যে বইতে দেওয়া আছে, আমি বইয়ের পিডিএফটা তোমাদেরকে দিব, তো ওই পিডিএফটাতে এগুলা পাওয়া যাবা, ঠিক আছে? ওই পিডিএফটাতে এগুলা পাওয়া যাবা, সমস্যা নাই। তারপর আমরা আসি এই যে কিভাবে আমরা অনুচ্ছেদগুলো মনে রাখবো, কিভাবে মনে রাখবো। দেখো কি সুন্দর না, একজন মানে বাংলাদেশের হিরো দাঁড়ায় আছে, মৌলিক অধিকার 48টা। বাহ, কবে থেকে ভাই? ওগুলো কি? প্রেম করার অধিকার, পড়াশোনা না করার অধিকার, তারপরে হচ্ছে তারপরে আর কি কি, শপিং করার অধিকার, এগুলা কি এগুলা অধিকার এক্সট্রা করে? আচ্ছা, এই যে তোমাদের মেয়েদের জানের জান প্রাণের প্রাণ যে মনে করো হচ্ছে হিরো আলম, এই হিরো আলম মনে করো কি করছে, সে তো নির্বাচন করে তোমরা জানো। তো উনি হচ্ছে নির্বাচন করার সময় উনি একবার কি করছে, উনি হচ্ছে গেছে হচ্ছে একটা জায়গায় যে মনে করো হচ্ছে ভাষণ টাষণ দিছে। তারপর তিনি তার যে চেলাপেলা আছে, হ্যাঁ, চেলাপেলাদেরকে বলতেছে তাড়াতাড়ি চল। উনি তো যেমনে বলে সে তাড়াতাড়ি চল, এই সমাবেশ থেকে বনানী সংগঠনে যেতে হবে। চিন্তা ভাবনা করে সেখানে আমার পেশা, ধর্ম, সম্পত্তি, গৃহ, মৌলিক অধিকার নিয়ে আলোচনা করতে হবে। কেন করতে হবে? কারণ আমি একজন জনপ্রতিনিধি হতে যাচ্ছি, সেই জন্যে কি করতে হবে, সেখানে আমার পেশা কি, আমি একজন হিরো, আমি একজন আলম, এটা বলতে হবে। আমার ধর্ম কি বলতে হবে। আমার সম্পত্তি কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, খাটের নিচে কত টাকা আছে, সব বলতে হবে।
তারপরে গৃহ, আমার কোন কোন জায়গায় বাড়ি আছে, মৌলিক অধিকার, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এই হিরো আলমের মানে হিরো আলম যে বক্তব্য কি হয়েছে, হিরো আলম যে বক্তব্য দেননি, ঠিক আছে, হিরো আলম যে বক্তব্য দেননি, তো তার বক্তব্য থেকে এখন আমরা নিব তাড়াতাড়ি চল। এই যে চলাচলের অধিকার, এটাই হচ্ছে 36 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। সমাবেশের স্বাধীনতা 37 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। সংগঠনের অধিকার 38-এ বলা আছে। চিন্তা ভাবনা করার অধিকার 39-এ বলা আছে। পেশা নির্বাচনের অধিকার, এই যে মনে করো হচ্ছে তুমি চাও হচ্ছে আমি একজন বড় হয়ে কি হব, আমি একজন অ্যাক্টর হব, আমি একজন নায়ক হব, কিন্তু তোমার বাবা মা কি বলে, বেশি বেশি পড়াশোনা করার চাপ দেয়, পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা সেটা এগুলো হইতে বলে, ম্যাজিস্ট্রেট, ইউনো এগুলো হইতে বলে, কিন্তু তুমি কি চাও, তুমি চাও একজন নায়ক হবা, একজন নায়িকা হবা, মডেল হবা, তাই না? এটাই হচ্ছে পেশা নির্ধারণ করার অধিকার। তারপর ধর্ম তোমার কাছে, অন্য কেউ তোমাকে জোর জবরদস্তি করতে পারবে না, এটাই হচ্ছে তোমার 41 নাম্বার অধিকার। তারপরে সম্পত্তি, তোমার সম্পত্তি কি কি তুমি তোমার বাবা মার কাছ থেকে পাবা, এগুলো হচ্ছে 42 নাম্বার। গৃহ হচ্ছে 43, তোমার গৃহ তোমার। 44 মৌলিক অধিকার। এবার দেখো কতগুলো অনুচ্ছেদ হয়ে গেল। হিরো আলমের এক বক্তব্য থেকে, যে বক্তব্য তিনি দেননি, সেই বক্তব্য থেকে আমরা কতগুলো অনুচ্ছেদ পেয়ে গেলাম। তোমরা এত হিরো আলমরে এত ইয়ে করো, দেখছো হিরো আলমের অদেওয়া বক্তব্য থেকে আমরা কত কি শিখে গেলাম। বাহ, ভাইয়া একটু বলেন প্লিজ। আশামণি কি বলছো তুমি? বইটা পড়লে গুচ্ছের প্রিপারেশন সম্পূর্ণ হবে? হবে না মানে চেলচেলা হবে। হবে বইটা মেনলি ঢাবি, গুচ্ছ এগুলোর জন্যই তো করা। যেখানে মৌলিক জিকে আছে সেখানেই এই বই তোমাকে হেল্প করবে। এবার আসো বয়স সীমা। রাষ্ট্রপতির সর্বনিম্ন বয়স 35, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যের বয়স সর্বনিম্ন 25 বছর। ওহো, আর 3টা বছর হইলেই আমি সংসদ সদস্য হইতে পারতাম, আর মাত্র 3 বছর। তারপরে আমি একজন এমপি হয়ে যাব, ঠিক আছে, সাকিব আল হাসানের মতো আমিও তখন জায়গায় বিলি পাঠাবো, ঠিক আছে। প্রধান বিচারপতি হওয়ার 67 বছর পর্যন্ত তার মেয়াদ, এটা তার মেয়াদ 67 বছর। আর অ্যাটর্নি জেনারেল তার কোনো মেয়াদ নাই, এটা রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে। রাষ্ট্রপতি চাইলে তাকে অ্যাটর্নি জেনারেল বানাইতে পারে, রাষ্ট্রপতির ইচ্ছা হইলে তাকে 1 দিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে বাদ দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই, এটা রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। তার মানে কার মেয়াদ নাই? অ্যাটর্নি জেনারেলের মেয়াদ নাই, কোনো মেয়াদ নাই, চায়না প্রোডাক্ট, কোনো মেয়াদ নাই ঠিক আছে। সংসদীয় পরিভাষা কি? কাস্টিং ভোট। দেখো কাস্টিং ভোট মানে হচ্ছে স্পিকারের ভোট। কাস্টিং ভোট মানে কি? কাস্টিং ভোট মানে হচ্ছে স্পিকারের ভোট। মনে করো হচ্ছে এই যে মনে করো হচ্ছে এরকম ব্যাপারটা যে তোমরা মনে করো হচ্ছে তুমি আচ্ছা এটা কেমনে বুঝাই? আচ্ছা খুব সহজেই বুঝাই যে তোমরা মনে করো 2 ভাই 2 বোন, ঠিক আছে। এখন তোমরা 2 জন বলতেছো আমরা ঘুরতে যাব বান্দরবন, আর এই 2 জন মানে তোমার বোন বলতেছে তারা ঘুরতে যাবে সুন্দরবন, ঠিক আছে। 2 জন বান্দরবন 2 জন সুন্দরবন। এখন মনে করো সমান 2 জন কইরা। এখন মনে করো তোমার বাবা বলে ঠিক আছে আমরা তো বান্দরবন একবার গেছি, এখন আমরা সুন্দরবন যাব। এই যে একজন আইসা মাঝখান দিয়া বইলা দিল এবং তার কথাটাই শুনতে হবে, কারণ ভোট সমান, এটাই হচ্ছে কাস্টিং ভোট মানে স্পিকারের ভোট। মানে যখন একটা বিলের পক্ষে হা ভোট আর না ভোট সমান হয়ে যায়, তখন স্পিকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সবার স্বার্থে যে ভোটটা দেন সেটাই হচ্ছে স্পিকারের ভোট। কোরাম
ন্যূনতম 60 জন, এটা বলছি। টেকনোক্র্যাট মন্ত্রী সংসদ সদস্য না হয়ে মন্ত্রিসভায় স্থান পায়, মানে তারা সংসদ সদস্য হওয়া লাগে না, প্রধানমন্ত্রী চাইছে প্রধানমন্ত্রী তাদেরকে একজন টেকনোক্র্যাট মন্ত্রী বানায় দিতে পারে এমন, তবে এটা 10 ভাগের 1 ভাগের বেশি হইতে পারে না। এখন মনে হয় আমাদের 2 জন আছে, খুব সম্ভবত এখন আমাদের 2 জন আছে, আর এটা 10 ভাগের 1% বেশি হইতে পারে না এমন, ঠিক আছে। আর হুইপ হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষা করে, মানে কোন একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করে হুইপ, মানে দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা। তারপর হচ্ছে মনে করো দলে তার দল কাকে ভোট দিবে, কোন পক্ষে বিপক্ষে, এগুলা সব বুঝিয়ে দেয় হচ্ছে হুইপ। আর এক্সপাঞ্জ মানে হচ্ছে সংসদে এমন একটা কথা যদি কেউ বলে ফেলে যেটা আসলে অরুচিকর, যেটা আসলে ঠিক না, সেটা স্পিকার চাইলে সেটাকে বাতিল করে দিতে পারে, যে অসংসদীয় ভাষা ব্যবহার করলে সে ভাষা বাতিল করা হয়। যারা বিভিন্ন অধিবেশন দেখো তোমরা তো জানো যে হচ্ছে এরকম জিনিস কিন্তু আছে, রাষ্ট্র স্পিকার বলে যে আমি আপনার এই ভাষাটা এক্সপাঞ্জ করলাম, ঠিক আছে। ভাই আর কতক্ষণ লাগবে শেষ হইতে? মাত্র 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস যদি তোমরা এমন করো, ভাই রে ভাই। We have suspended 10 people in today's class, hoping you guys will be much more attentive from the next class. Good. সাবাস, দরকার ছিল কিছু কিছু পোলাপাইন এক্সট্রা কথা বলে, খুব দরকার ছিল। এমিকাস কিউরি কি ভাই? এমিকাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু, বিজ্ঞ আইনজীবী প্যানেল। তারা মনে করো তারা এখন আর অ্যাক্টিং না, মানে তারা এখন কাজ করতেছে না, তারা এখন আদালতে আসে না, বাট তারা কিন্তু অনেক বিজ্ঞ, তারা অনেক দিন যাবত আইন নিয়ে পড়াশোনা করছেন। এখন যদি আদালত মনে করে যে এমন একটা জিনিস চলে আসছে যেটা সমসাময়িক দিক থেকে চিন্তা করতে হবে, যেটা আগের মতো আর নাই, তো সেই জিনিসগুলো এখন বর্তমানে কিভাবে হ্যান্ডেল করতে হবে, তখন তারা এই আদালতের যে বিজ্ঞ প্যানেল আছে তাদেরকে ডাকে, তারা এসে একটা বৈঠক করে একটা রায় দেয়। এটাই হচ্ছে এমিকাস কিউরি বা আদালতের বন্ধু, বিশেষজ্ঞ আইনজীবী, বিজ্ঞ আইনজীবী প্যানেল। অম্বার্সম্যান ন্যায়পাল কত নম্বর অনুচ্ছেদে আছে? 77 নম্বর অনুচ্ছেদে আছে। উনি হচ্ছে সংসদ কর্তৃক একজন ব্যক্তি, যেই ব্যক্তি মনে করো যে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে জবাবদিহিতা করবে, এছাড়া আর কারো কাছে জবাবদিহিতা করবে না। ওনার কাজ হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর, এটা সেটা বিভিন্ন সরকারি লোক বা যে কোনো প্রতিষ্ঠানের কাছে যাইয়া তিনি তাদের হিসাব নিকাশ, তার যদি কোনো কিছু সন্দেহ থাকে সবকিছু ক্লিয়ার করতে পারে উনি, ঠিক আছে। এটা হচ্ছে ন্যায়পালের কাজ। তারপরে ইন্ডেমনিটি মানে হচ্ছে দায় মুক্তি, কাউকে দায় মুক্ত করা। যেমন ওই যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর 1979 পর্যন্ত যেই সময়টা, ওই সময়টা আমাদের যে সেনাবাহিনী তাদের যেই সকল অপকর্ম ছিল সেগুলোকে ইন্ডেমনিটি বা দায় মুক্ত দেওয়া হয়েছিল 5ম সংশোধনীতে, ঠিক আছে, 5ম সংশোধনীতে। ফ্লোর ক্রসিং মানে হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোটদান করা, ঠিক আছে, নিজ দলের বিপক্ষে ভোটদান করা। মনে করো ওই যে তোমরা দুইজন বন্ধু, তারপরে মনে করো একজন, এই যে এখানে বললাম না যে 2 জন ভাই 2 জন বোন, এরা যদি মনে করে যে এরা 2 জন বান্দরবন, এরা 2 জন সুন্দরবন, পরে যদি এই বলে যে আচ্ছা ঠিক আছে আমরা তো বান্দরবন একবার গেছি, তাহলে আমিও আপুদের দলে চলে গেলাম, তখনই মানে নিজ দল ছাইরা অন্য দলে চলে যাওয়া, এটাই হচ্ছে ফ্লোর ক্রসিং। অন্য দলে চলে যাওয়া না, জাস্ট নিজ দলের বিপক্ষে ভোটদান করা। আর বিল হচ্ছে আইনের খসড়া, এই বিলকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল হচ্ছে মন্ত্রীদের বিল, আর বেসরকারি বিল হচ্ছে এমপিদের বিল, ঠিক আছে। ন্যায়পাল ওইটাই, জাস্ট উনি মনে করো যে হচ্ছে যারা মনে করো ওই যে বিভিন্ন মানে দুর্নীতি করে, এটা সেটা করে, কাজের ঠিক ঠিকানা নাই, তাদের কাছে যে বিচার মানে তাদের কাছে যে জবাবদিহিতা খোঁজে এবং তারা কি কি অন্যায় করে সেগুলো খুঁজে বার করে। তো এটা বাংলাদেশে এখন নাই, সংবিধানে আছে, বাট এই পদে এখনো কাউকে দেওয়া হয় নাই, ঠিক আছে, এই পদে এখনো কাউকে দেওয়া হয় নাই। তারপর আসো নারী আসনটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি আমাদের জীবনে যেমন নারীদের খুব প্রয়োজন, আমাদের জীবনে যেমন নারীদের অবদান অনেক বেশি, তেমনি সংবিধানেও নারীদের অবদান খুব বেশি, তেমনি আমাদের পরীক্ষার খাতায়ও নারীদের অবদান অনেক বেশি, তেমনি পরীক্ষার প্রশ্নেও নারীদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো দেখো নারী আসন, প্রথম সংশোধনে নারী আসন ছিল কয়টা? 15টা। দ্বিতীয় সংশোধনে 30টা। চতুর্থ সংসদে কোনো নারী আসন ছিল না, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ।
তারপরে পঞ্চদশ সংশোধনে 45 থেকে 50টা করা হয়, তাহলে তুমি তার মানে দেখবা প্রথমটা দেখবা, চতুর্থ দেখবা আর পঞ্চদশ দেখবা, এই তিনটা দেখবা, ঠিক আছে? এই তিনটা দেখবা। হ্যাঁ, উইমেন পাওয়ার, রাইট। সব জায়গায় শুধু উইমেন, শুধুমাত্র চা খাইতে খাইতে উইমেন বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এই জায়গায় বিগত প্রশ্ন আছে, তোমাদের জন্য আমি বিগত প্রশ্ন কিছু অ্যাড করে দিছি, এগুলো তোমরা সলভ করবা, ঠিক আছে? এগুলো তোমরা সলভ করে আজকের নোট তোমরা শুধুমাত্র অ্যানসার গুলা সলভ করে তোমরা গ্রুপে দিবা, গ্রুপে হচ্ছে এগুলার দিবা, তাইলে আমি হচ্ছে দেখবো যে সবারগুলা ঠিক আছে কিনা, ঠিক আছে? এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা ঠিক করে অ্যানসার, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এগুলো হচ্ছে তোমাদের হোম টাস্ক অথবা বাড়ির কাজ, ঠিক আছে? সো আমি পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই, পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা দ্রুত। তোমাদের আর বেশিক্ষণ নিলাম না, কারণ হচ্ছে অলরেডি তোমরা আজকে দিনে অনেকক্ষণ ক্লাস করে ফেলছো, আমিও জানি। সো এতক্ষণ ক্লাস করলে আসলে তোমাদের প্যারা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই গাইস, সি ইউ এগেইন নেক্সট ক্লাস, ওকে।